একদম আপনি আমাদের একদম প্রথম যে সেমিনার থেকে শুরু করা আজ অব্দি যত সেমিনার আপনারা করছেন, সব সেমিনারের যারা কিনা দ্রুত কোয়ালিফাই করছে তাদের একটা কমন বিষয় ছিল, তারা অনেক কিছু অপ্রাসঙ্গিক লিখতো না, এক। আর সেকেন্ডলি হচ্ছে যে তারা ফুল অ্যান্সার করে আসার চেষ্টা করতো, দুই। ঠিক আছে, অন্তত থিওরি সাবজেক্ট গুলোর ক্ষেত্রে, যেটা আমির জাভেদ যিনি আছেন ওনার ক্ষেত্রে, সাব্বির ভাই বলেন, নাহিদ ভাই বলেন, কিংবা যারাই আজ অব্দি বলছে কেন বলছেন বলছেন মানে সেমিনারে ছিলেন। তো এই ক্ষেত্রে হচ্ছে কিন্তু আপনি যখন সাজেস্টেড অ্যান্সারটা কিনেন, ফারহান বুক সেন্টার বা রয়্যাল, যেখান থেকে কিনেন না কেন, দেখবেন সেখানে একটা প্রশ্নের জন্য দুনিয়া লিখে দিছে, মানে নর্মালি ইভেন, মানে এই জিনিসটা আসলে লক্ষণীয়। তো আমরা হচ্ছি প্রথমে চ্যাপ্টার 6 পর্যন্ত যাব কিভাবে করে, হয়তো বা এটা 2টা ক্লাস হবে, আদারওয়াইজ 3টা ক্লাস হবে। তো আমাদের ক্লাস আছে পর্যাপ্ত পরিমাণে, আমরা শেষ করতে পারবো, এটা নিয়ে কোনো সমস্যা নাই। তো এটার জন্য আমি হচ্ছে একটু ডিটেলসে যাচ্ছি, যেহেতু এখানে পেইড মেম্বারের সংখ্যাই হচ্ছে 15+। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা মানে এটা একটু ডিটেলসে যাব, এখানে বেশি তাড়াহুড়া করবো না। আর আমি প্রথমে বলছিলাম যে স্টুডেন্ট সংখ্যা যদি 10+ হয়ে যায় তখন সেক্ষেত্রে আমরা ডিটেলসেই যাব। এখানে যেহেতু 15+ আছে, সো আমরা ওইভাবে করে এগোচ্ছি। তো আমি আরেকটা ডিভাইসে যাচ্ছি এখান থেকে দাদা আপাতত। একটা জিনিস বলার ছিল। বলেন ভাই। দাদা মানে এখানে তো ধরেন অনেকে ফ্লেক্সিবল পিএল এর ক্লাস করতেছে, যেমন আমি নিজেও হ্যাঁ, করতেছি। যদি হ্যাঁ, মানে পরীক্ষা এক একজনের এক একটা আছে, ওই সিএল এর পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত যদি একটু স্লো যাইতেন আর কি। হ্যাঁ, তাহলে একটা কাজ করবো, আমাদের যে চ্যাপ্টার 6 পর্যন্ত আছে না, আমরা জি, তো 6 পর্যন্ত শেষ করে ফেলছি, তাই না? তো রাইট। এই 6 পর্যন্ত আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব, কতটুকু লিখতে হবে না লিখতে হবে এগুলা সম্পর্কিত। সেটা তাহলে 2 চ্যাপ্টার করে করব, আমি ভাবছিলাম 3 চ্যাপ্টার করে করব, তাহলে 2টা ক্লাস লাগবে। তাহলে 2 চ্যাপ্টার করে করব, 3টা ক্লাস লাগবে। মানে এখন চ্যাপ্টার 6 পর্যন্ত আমরা পুরো রিভিউ যাব 3টা ক্লাসে, এর থেকে স্লো করব না, কেমন? মানে থ্যাংক ইউ, একদিনে 2টা করে চ্যাপ্টার ক্যাপচার করা হবে আর কি, ঠিক আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ওকে। হুম। আর আপনারা হচ্ছে বিগত একটা শীটের কথা আমরা বলছিলাম বিজনেস স্ট্র্যাটেজির ক্ষেত্রে। তো সেখানে হচ্ছে আমরা বলছিলাম যে এই শীটটা হচ্ছে অনেক কিছু আছে এই শীটে, বাট আমি আজকে পুরা শীট পুরা বইয়ের সাথে মিলাইছি, হ্যাঁ। দেখলাম যে ওই শীটে অনেক কিছু আবার অ্যাড করতে হবে, আছে আছে মানে ওইখানে যা আছে ওইগুলো অনেক কিছু, বাট আরো অনেক কিছু অ্যাড করতে হবে। তো এটা ভিত্তিতে আমরা হচ্ছে আরো একটা শীট বানাইতেছি, মানে আমি নিজে বানাচ্ছি ওই শীটটা। তো এটা আশা করি আমাদের নেক্সট ক্লাস হওয়ার আগে রেডি হয়ে যাবে। তো তখন আমরা ওই শীটটা থেকে হচ্ছে কন্ডাক্ট করব, মানে যেটা সকলের কাছে প্রচলিত, সবাই যেটা পাইছে বা অনেক আগে থেকে ছিল, বিএস এর মডেল শীট সবাই যেটা জানে, এটার আপডেটেড ভার্সনটা আমি রেডি করতেছি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো ভাই আশা শীটটা করি, চেঞ্জ হওয়ার কারণ কি আমাদের সিলেবাস চেঞ্জ হওয়া, নাকি এমনিতে নতুন কিছু অ্যাডিশন করতেছেন? না ওইটার মধ্যে নতুন কিছু অ্যাডিশন হবে, আর সিলেবাসে কিছু চেঞ্জ আসছে বলে নতুন কিছু ঢুকবে, মানে টপিকের ভিতরেও কিছু অ্যাডিশন থাকবে, ঠিক আছে? টপিকের ভিতরেও কিছু এডিশন থাকবে। আর ওই শীটটা কখনকার ছিল আমি বলি, ওই শীটটা ছিল যখন আপনার নলেজ লেভেল, তারপরে হচ্ছে কি ইন্টারমিডিয়েট লেভেল এভাবে করে বলতো না, তখন, মানে P1 P2 এটার পরের ভার্সনে ওই শীট ছিল। তো সার্টিফিকেট লেভেল, প্রফেশনাল লেভেল, অ্যাডভান্স লেভেল এই কথাটা বলা যখন শুরু হয়েছে, তখনই বই একটা চেঞ্জ আসছে। তো তাও এই জিনিসটা হয়তো দেখা গেছে সবাই পড়তেছে পড়তেছে, বাট মানে হয়ে যাচ্ছে অনেকে। বাট আমার মনে হচ্ছে, মানে আমি আজকে পুরোটা অ্যানালাইসিস করে যেটা দেখলাম যে আমাদের আসলে আরো একটু আপডেট করা দরকার। তো এটার জন্য ওই শীটটা হচ্ছে রেডি করা হচ্ছে আর কি। ওকে ভাই। তো মানে আগেরটাতে মানে কোনো কিছু এটা আছে, গ্যাপ আছে বিষয়টা এমন না, বাট অনেক ইনফরমেশন কম আছে। তো এটার জন্য হচ্ছে আমরা নতুন শীটটা রেডি করতেছি। ওকে, আমি হচ্ছি তাহলে আরেকটাতে খুলতেছি, একটু আমাকে সময় দেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? না ভাই, দেখা যায় না। হ্যাঁ, হ্যাঁ, দেখা যায়, দেখা যায়। দেখেন।
তো এটা হচ্ছে আমাদের চ্যাপ্টার 1। তো আমরা অলরেডি চ্যাপ্টার 1 আগে শেষ করে ফেলছিলাম। তো যারা কিনা এখানে নতুন আছেন তাদের জন্য এখানে আর একটু ডিটেলস আজকে রেখে রাখছি। তো আপনাদের আগের বইয়ের দাগানো আর এবারেরটা তো দেখতেছেন, এটা মানে একদম পুরা ভেঙে ভেঙে দাগানো হয়েছে, যাতে করে একটা স্টুডেন্ট যে কিনা মানে পড়ার ক্ষেত্রে অনেকে আছে না সার্টিফিকেট লেভেলে মোটামুটি করে ফেলছে, আবার অনেকে আছে যে মানে দেখা গেছে ইংলিশের অনেক মানে ওইখানে তো দেখা গেছে এমসিকিউ আছে, একটা অপশন চুজ করলে অপশন থাকে মানে কোনো না কোনো একটা বিষয়। বাট অনেকে আছে হয়তো বা একটু পড়ার ক্ষেত্রে স্লো হইতে পারে বা কৌতুক থেকে কৌতুক পর্যন্ত পড়ার ক্ষেত্রে একটু প্রবলেম ফেস করতে পারে, কারণ সব স্টুডেন্ট তো আর একরকম না ভাই। তো এই ক্ষেত্রে আমরা যাতে করে একদম যারা একদমই পারবে না পড়তে, যে ধরেন কোনো মতে সার্টিফিকেট পাস করে ফেলছে কিন্তু পিএলএ পাস করতে পারতেছে না বা কিছু একটা বা একদমই বুঝতেছে না কেমনে কি, তাদের জন্য এইভাবে করে বইটা প্রেজেন্ট করা হবে। সো আমাদের প্রত্যেকটা সাবজেক্টের বই আগামীতে এভাবেই থাকবে, এভাবে ভেঙে ভেঙে থাকবে। An assurance engagement is one in which a practitioner expresses a conclusion designed to enhance the degree of confidence of the intended user other than responsible party about the outcome of the evaluation or measurement of a subject matter against criteria। তো যেহেতু এই লাইনটা কেন বলতেছি, যেহেতু এটা আজকে বলতে গেলে পরীক্ষা পরবর্তী প্রথম ক্লাস, তো এই জন্য এটা দিয়ে শুরু করতেছি। এরপরে ডিরেক্ট প্রশ্নে চলে যাব, কোথায় কোথায় ফোকাস করতে হবে সেটা বলে দিব, আর পরীক্ষার সময় কতটুকু লিখতে হবে সেটাও বলে দিব। আপনি চাইলে এর থেকে একটু বেশি লিখতে পারেন কিন্তু এর থেকে কমাইতে যাবেন না। ওকে দেখেন, an assurance engagement is one, assurance engagement হচ্ছে সেটা in which যেখানে a practitioner expresses a conclusion। তো প্র্যাকটিশনার কে যে অডিটর বা আমরা অডিট করতে যাই, অ্যাসুরেন্স বিভিন্ন রকমের আছে, তার মধ্যে অডিট সর্বজন পরিচিত একটা অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট। তো সেখানে অডিটর হচ্ছে প্র্যাকটিশনার, এক্সপ্রেসেস এ কনক্লুশন যে কিনা একটা ইতি টানতে পারে যে এটা কি ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে নাকি নাই, এটা সম্পর্কে ধারণা দিতে পারে হচ্ছে কে, অডিটর, তাই না? তাহলে অডিটর হচ্ছে প্র্যাকটিশনার যে কিনা একটা কনক্লুশনে আসে, ডিজাইন টু এনহান্স দ্য ডিগ্রি অফ কনফিডেন্স। তাহলে কি কি ডিজাইনের কথা বলা হয়েছে? অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টের কথা। তো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্টটা ডিজাইন করা হয়েছে কনফিডেন্স বাড়ানোর জন্য। কাদের? অফ দ্য ইন্টেন্ডেন্ট ইউজার। ইন্টেন্ডেন্ট ইউজার কারা? স্টেক হোল্ডার। আমরা ওই দিন বিজনেস স্ট্র্যাটেজি ক্লাসে বলছিলাম স্টেক হোল্ডার মানে হচ্ছে কি আপনার প্রতিষ্ঠানের সাথে স্বার্থ সংশ্লিষ্ট সবাই আপনার স্টেক হোল্ডার। তার মানে কনফিডেন্স কি শুধু কি শেয়ার হোল্ডারদের বাড়ে? না, সবার বাড়ে। কিন্তু অ্যাসুরেন্সের ধরেন অডিটের ক্ষেত্রে প্রাইমারি ইউজার হচ্ছে শেয়ার হোল্ডার। প্রাইমারি ইউজার কে? শেয়ার হোল্ডার। কিন্তু যে ব্যাংক আপনাকে হচ্ছে আপনার কি লোন দিবে তারাও তো আপনার মানে ইন্টেন্ডেড ইউজার, তাই না? তারপরে এরপরে হচ্ছে কি আবার ধরেন আপনি কোনো কারণে নতুন কোনো প্ল্যান করতে যাবেন, তখন সরকারের অনুমতি লাগবে। তো সরকারে আপনার জিনিসপত্রগুলো দেখে সেটার উপর ভিত্তি করে একটা সিদ্ধান্তে আসবে, তারপর আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তাহলে সেক্ষেত্রে সরকারও তো কি স্টেক হোল্ডার না? তো তাহলে সে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ইন্টেন্ডেন্ট ইউজার তো সরকারও হইলো না? হ্যালো, হ্যাঁ, ওকে। আপনারা একটু আমার সাথে হালকা পাতলা কথা বলিয়েন ভাই, না হলে খুবই মানে বোরিং লাগবে। সো আমি আশা করি যে বোরিংটা মানে আমিও বোরিং হব না, আপনারাও বোরিং হবেন না, এটা আমার বিশ্বাস। আচ্ছা। তো তাহলে হচ্ছে কি কনফিডেন্স অফ দ্য ইন্টেন্ডেন্ট আদার দেন রেসপন্সিবল পার্টি। অ্যাসুরেন্সের মাধ্যমে রেসপন্সিবল পার্টির কনফিডেন্স থেকেও ইন্টেন্ডেন্ট ইউজারের কনফিডেন্স বাড়ে, লাইক যা শেয়ার হোল্ডার আদার স্টেক হোল্ডার যারা আছে। কিন্তু রেসপন্সিবল পার্টি হচ্ছে কারা? যারা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে বানাবে তারা হচ্ছে রেসপন্সিবল পার্টি। তো তারা তো এটা বানাইছে, ঠিক আছে, এটা বানানোর পরবর্তীতে এটাকে ভিত্তি করে জাজমেন্ট করে দেন হচ্ছে আপনি সেটাকে ওপিনিয়ন দিচ্ছেন। তাহলে এখানে মূলত কনফিডেন্স বাড়তেছে কাদের? শেয়ার হোল্ডারদের। রেসপন্সিবল পার্টি তো হালকা পাতলা একটু ভয়ে থাকবে, তাই না? এই কারণে বলছে যে আদার দেন রেসপন্সিবল পার্টি, মানে রেসপন্সিবল পার্টি ছাড়া। তাহলে কি সম্পর্কে? অ্যাবাউট দ্য আউটকাম অফ দ্য ইভ্যালুয়েশন অর মেজারমেন্ট অফ এ সাবজেক্ট ম্যাটার। তো এখানে সাবজেক্ট ম্যাটারটাই হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট যেটা আমরা অডিট করব, এগেইনস্ট ক্রাইটেরিয়া।
ক্রাইটেরিয়া হচ্ছে এমন একটা ভিত্তিমাত্রা বা মানে এমন একটা বেঞ্চমার্ক বলতে পারেন, যেটার উপর ভিত্তি করে আপনি বলবেন যে এটা ঠিক হয়েছে নাকি হয় নাই। তো একটা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ঠিক হয়েছে কি হয় নাই বা কমপ্লায়েন্স হয় নাকি হয় নাই, এগুলা দেখা হয় কোনটাকে, আইএএস, আইএফআরএস, তারপরে লোকাল ল লাইক কোম্পানিজ অ্যাক্ট 1994, এগুলোর উপর ভিত্তি করে, তাই না? তো সেক্ষেত্রে এগুলো হচ্ছে ক্রাইটেরিয়া। এবার তাহলে আমরা ক্লিয়ার তো না? ওকে, দেন হচ্ছে কি কি এলিমেন্টস আর কি কি থাকতেছে, থ্রি পার্টি ইনভলভমেন্ট। থ্রি পার্টি কত, তিনটা পার্টির কথা আমরা বললাম। একটা হচ্ছে প্র্যাকটিশনার মানে হচ্ছে অডিটর, একটা হচ্ছে আপনার রেসপন্সিবল পার্টি মানে যে হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটাকে অর্থাৎ সাবজেক্ট ম্যাটারটাকে বানাইতেছে মানে হচ্ছে ম্যানেজমেন্ট, আর আরেকটা হচ্ছে ইন্টেন্ডেন্ট ইউজার মানে হচ্ছে কারা, শেয়ার হোল্ডার এবং আদার স্টেক হোল্ডার্স তারা। এরপর হচ্ছে কি থ্রি পার্টি ইনভলভমেন্ট গেল, সাবজেক্ট ম্যাটার হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা, সুইটেবল ক্রাইটেরিয়া হচ্ছে আইএস, আইএফআরএস, লোকাল ল এগুলা, সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স মানে যেটার উপর ভিত্তি করে আপনি ওপিনিয়ন দিবেন সেটা হচ্ছে সাফিসিয়েন্ট অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। তো এখানে দুইটা শব্দ ব্যবহার করা হয়েছে, আমরা আগেও বলছিলাম, তাও আবার বলে দিচ্ছি। সাফিসিয়েন্ট মানে হচ্ছে আপনি যে এভিডেন্সটা দেখতেছেন যতটুকু দেখলে আপনার জন্য মনে হবে যে না ঠিক আছে আমার আর দেখা হবে না, সেটা হচ্ছে সাফিসিয়েন্ট। আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে কি যেটার জন্য যেটা দেখা দরকার। ফর এক্সাম্পল সেলস এর জন্য দেখা দরকার কি, সেলস ইনভয়েস। এখন আপনি সেলস এর জন্য সেলস ইনভয়েস দেখবেন, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট এভিডেন্স। আর সেলস ইনভয়েস কি সব দেখে ফেলবেন না, যতটুকু দেখলে আপনি আপনার একটা রিলায়েবল সিচুয়েশন আসবেন যে না ঠিক আছে এখন আমি তাকে ট্রাস্ট করতে পারি, বাকিগুলো ঠিক আছে, ওই ততটুকু পর্যন্ত এটাকে বলা হচ্ছে সাফিসিয়েন্ট। ঠিক আছে, তার মানে সাফিসিয়েন্ট হচ্ছে যতটুকু দেখলে আপনি নিজে থেকে স্যাটিসফাইড যে ইট ইজ ওকে, ততটুকু হচ্ছে সাফিসিয়েন্ট। আর অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে যেটার জন্য আপনাকে যেটা দেখতে হবে। শেষ। তো আমরা এখানে জাস্ট সেকশন ওভারভিউতে মোটামুটি পুরাটা একটা বলে দিলাম, বলে দিয়ে এবার সোজা চলে যাব কোথায়, এখানে একটু দেখেন, দ্য এঙ্গেজমেন্ট উইল নিড টু বি, যে কোনো এঙ্গেজমেন্ট, অডিট এঙ্গেজমেন্ট হোক মানে যে কোনো অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, সেটা হতে হবে প্ল্যান, আগে থেকে প্ল্যান করতে হবে, প্ল্যান অনুসারে পারফর্ম হতে হবে, সর্বশেষে এটাকে কনক্লুশন টানতে হবে এবং সেটার উপর ভিত্তি করে রিপোর্ট করতে হবে। তাহলে প্ল্যান, পারফর্ম, কনক্লুডেড আপন, রিপোর্টেড অন। ওকে, এর পরবর্তীতে এবার চলে আসেন সোজা লেভেল অফ অ্যাসুরেন্স। এটা আমরা বলছিলাম যে রিজনেবল অ্যাসুরেন্স আর হচ্ছে লিমিটেড অ্যাসুরেন্স। ক্লাসটা আগে করা হয়েছে, এটা হচ্ছে সামারি ক্লাস হচ্ছে, সাথে আমরা কোশ্চেন অ্যানালাইসিস করব। তো রিজনেবল অ্যাসুরেন্স কোনটা, রিজনেবল অ্যাসুরেন্স হচ্ছে যেখানে কিনা পজিটিভ এক্সপ্রেশন প্রকাশ করে, আর লিমিটেড অ্যাসুরেন্স হচ্ছে যেখানে কিনা নেগেটিভ এক্সপ্রেশন প্রকাশ করে। রিজনেবল যদি আমি বলি সেটা হচ্ছে নোবেল সাহা ভালো পড়ায়, এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স, কিংবা নোবেল সাহা খারাপ পড়ায়, এটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। মানে যাই হোক না কেন, ভালো পড়ায় বা খারাপ পড়ায় ইত্যাদি 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 ডিরেক্ট যখন বলে দিবে সেটা হচ্ছে রিজনেবল অ্যাসুরেন্স। আর এটার মধ্যে কিন্তু কোনো নেগেটিভ মানে না বোধক শব্দ আমি ইউজ করি নাই। ঠিক আছে, আমি বলি না নোবেল ভালো পড়ায় না, এটাও বলি না, নোবেল খারাপ পড়ায় না এটা বলি নাই। ঠিক আছে, আমি বলছি নোবেল ভালো পড়ায় কিংবা নোবেল খারাপ পড়ায়। আর যদি এখানে মানে এভাবে করে আমি বলতাম, ধরেন নোবেল ভালো পড়ায়, এটাকে যদি এভাবে না বলে আমি যদি এভাবে বলি যে আমি যতটুকু দেখছি তার আলোকে নোবেল খারাপ পড়ায় না, তার মানে কি নোবেল ভালো পড়ায়, কিংবা আমি যতটুকু দেখছি তার আলোকে নোবেল ভালো পড়ায় না, তার মানে কি নোবেল খারাপ পড়ায়। তো এখানে যখন আমি যতটুকু দেখছি তার আলোকে এই বিষয়টা আসতেছে, তার মানে এখানে কি ইভিডেন্সের ইনসাফিসিয়েন্সি বোঝা যাচ্ছে। ঠিক আছে, তার মানে আপনি একটা অ্যাসুরেন্সের লেভেল সেটা দুইটা জিনিসের উপর ভিত্তি করে হয়, একটা হচ্ছে দ্য টাইপ অফ ওপিনিয়ন গিভেন, আর একটা হচ্ছে ইভিডেন্স কালেক্টেড। তার মানে ইভিডেন্সের উপর আর হচ্ছে ওপিনিয়ন গিভেনের উপর, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে অ্যাসুরেন্সের লেভেল ক্লিয়ার করা হয় যে এটা কি রিজনেবল নাকি এটা লিমিটেড। ওকে, আর রিজনেবল, আর এখানে আরো একটা বিষয় যে নো রিপোর্ট অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ক্যান এভার প্রডিউস অ্যাবসলিউট অ্যাসুরেন্স, এটা এই যে এখানে একদম পরের লাইনে এখন চলে আসছে, নো রিপোর্ট অন অ্যান অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ক্যান এভার প্রোভাইড অ্যাবসলিউট অ্যাসুরেন্স বিকজ অফ দ্য নেচার অফ দ্য এভিডেন্স অ্যাভেইলেবল। তার মানে অ্যাসুরেন্সের ক্ষেত্রে কোনোভাবেই 100% সবকিছু দেখা যায় না, যেহেতু দেখা যায় না তার মানে অ্যাভেইলেবল ইনফরমেশন 100% নাই, তো যেহেতু নেই এই কারণে আপনি কখনো এটাকে অ্যাবসলিউট বলতে পারবেন না। ওকে, এবার বেনিফিট অফ অ্যাসুরেন্স, এটা অনেক 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 মানে এই জিনিসটা অনেকভাবে ঘুরে পেঁচায় পরীক্ষা আসে বা আপনাকে লিখতে হইতে পারে। তো অ্যাসুরেন্সের বেনিফিট কি, প্রথমত হচ্ছে এ কি ফিচার অফ অ্যাসুরেন্স সার্ভিসেস ইজ দ্যাট দে আর প্রোভাইডেড বাই ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনালস হু গিভ অ্যান অবজেক্টিভ আনবায়াসড ওপিনিয়ন। তো তার মানে এখানে সবচেয়ে বড় ফিচার হচ্ছে যে যে এখানে আপনাকে অ্যাসুরেন্স দিচ্ছে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল, কারণ অডিটর কোম্পানির চাকরি করে না, অডিটর শেয়ার হোল্ডারেরও চাকরি করে না। শেয়ার হোল্ডার অডিটরকে সাময়িক সময়ের জন্য নিয়োগ দিছে, যেটার মাধ্যমে অডিটর জাজমেন্ট করবে কোম্পানির ম্যানেজমেন্টে যেগুলো হচ্ছে এগুলো ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ মেনে হচ্ছে কিনা, ঠিক আছে, বা কমপ্লায়েন্স মেনে হচ্ছে কিনা।
তো এটা দেখা হচ্ছে অডিটরের দায়িত্ব। দ্যাট মিনস অডিটর যেহেতু কারো আন্ডারে চাকরি করে না, তার মানে সে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। তো এটা হচ্ছে সবচেয়ে বড় বেনিফিট, যে এখানে দিচ্ছে সে একটা থার্ড পার্টি ইন্ডিপেন্ডেন্ট লোক এবং তার সেই কোয়ালিফিকেশন আছে বা কোয়ালিটি আছে। তো এখানে কি বলছে, গিভ অ্যান অবজেক্টিভ আনবায়াস ওপিনিয়ন। আচ্ছা, এখানে আপনি যেটা লিখছেন অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ, থ্যাংক ইউ সো মাচ। আপনি এটা জিজ্ঞেস করছেন, আপনারা বলে দিচ্ছি। এর পরবর্তীতে একদম ক্লাসের লাস্টে গিয়ে ইচ্ছা মতো যা পারেন জিজ্ঞেস করেন, যেখান থেকে পারেন জিজ্ঞেস করেন। এটা আপনাকে বলে দিচ্ছি যেহেতু এটা জিজ্ঞেস করছেন। অডিট মানে অডিট এভিডেন্স ইজ পারসুয়েসিভ রাদার দ্যান কনক্লুসিভ, এটা একদম যদি সংক্ষেপে বুঝায় বলি, সেটা হচ্ছে কোনো অডিট এভিডেন্সই একদম সর্বশেষ পর্যায় পর্যন্ত থেকে আসে না। ফর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে বলতেছি, ধরুন আপনি একটা কোম্পানির ইম্পোর্টের ডকুমেন্টস চেক করতে গেছেন। ইম্পোর্টের তারা বিদেশ থেকে বিভিন্ন ধরনের অ্যাসেট ইম্পোর্ট করে, ঠিক আছে, যেমন ধরেন প্ল্যান্ট এন্ড মেশিনারি বা সামথিং লাইক দ্যাট। এখন আপনি যখন অডিট করতে যান, আপনি কি করেন, বিল অফ এন্ট্রি, বিল অফ লেডিং, তারপরে ইনভয়েস, এগুলো চেক করেন, তাই না? আপনি কি একদম ওই কোম্পানিতে গিয়ে ওই কোম্পানির কাছে দেখে জানতে চান যে ভাইয়া এখানে হচ্ছে যে অ্যাসেটটা আছে এটার দাম কত? আপনি সেটা জানেন, আপনি সর্বোচ্চ কি করেন, মেইল করেন। এখন মেইলের মধ্যেও এখানে তো আপনি একদম সেখানে গিয়ে আপনি যাচাই করেন নাই, যে আপনি এখানে একজন কাস্টমার হিসেবে গেছেন, গিয়ে বললেন যে আমি আপনার থেকে এই জিনিসটা কিনবো, বলেন কত। ঠিক আছে, এভাবে করে করেন নাই, একদম লাস্ট অব্দি আপনি যান নাই। আপনি কি করতেছেন, কিছু ডকুমেন্টস আছে সেটার উপর ভিত্তি করে আপনি জাজমেন্ট করে অডিটটা দিচ্ছেন। এই যে এই জিনিসটা মানে আপনি একদম রুট পর্যন্ত যাচ্ছেন না, এটা হচ্ছে কি কনক্লুসিভ না, তার মানে কি পারসুয়েসিভ। লাইক আপনি যেটা যাচ্ছেন উপর থেকে দেখে সেটার উপর ভিত্তি করে আপনি সেখানে একটা ওপিনিয়ন দিচ্ছেন, এটাই হচ্ছে কি পারসুয়েসিভ, কিন্তু কনক্লুসিভ না। যদি আপনি একদম শেষ অব্দি গিয়ে একদম রুটের থেকে এগুলা জেনে আপনি যেটা সিঙ্গাপুরের থেকে হচ্ছে কিনা হয়েছে, তাহলে আপনি একদম ফ্লাইটে করে সিঙ্গাপুরে গিয়ে সেই দোকান থেকে যাচাই করার মাধ্যমে ভেরিফাই করতেন, তখন সেটা হয়তো কনক্লুসিভ। ওকে, আশা করি আপনি বুঝে গেছেন। আর কালকে আপনি ঢুকছিলেন একবার, তো আপনার যত কোশ্চেন আছে সব লিখে রাখেন, ঠিক আছে? আর কথা বলেন, ভয় পাওয়ার কিছু নাই, ইচ্ছা মতো জিজ্ঞেস করেন, মানে যা যেখান থেকে পারেন জিজ্ঞেস করেন। ওকে, আর মানে নর্মালি বলেন, মানে কথা বলার মাধ্যমে জিজ্ঞেস করেন। আমি তো কথা বলতেছি, এতজন মানুষ আছে, আপনি কথা বলতে পারতেছেন না কেন? দেখেন এরপরে কোথায় ছিল, বেনিফিট অফ অ্যাসুরেন্স। তো বেনিফিট অফ অ্যাসুরেন্স কি, এটা হচ্ছে গিভ অ্যান অবজেক্টিভ আনবায়াস ওপিনিয়ন, এনহ্যান্স, এটা কি কি সুবিধা হচ্ছে, এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইনফরমেশন বিং রিপোর্টেড অন। তার মানে যে ইনফরমেশনটা উপর ভিত্তি করে রিপোর্ট করা হবে সেটা ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা বাড়ায়, কারণ এটা একজন থার্ড পার্টির মাধ্যমে ওপিনিয়নটা আসতেছে প্রথমত। আর সেকেন্ডলি হচ্ছে আপনার যে আপনাকে ওপিনিয়নটা দিচ্ছে সে যেন তেন ব্যক্তি না, সে একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এরপর হচ্ছে যে রিডিউসেস, বলেন এই ভাইয়া। বেনিফিট গুলো একটু মুখস্থ করে ফেলবো। মুখস্থ করা বলতে কিছু নাই, মুখস্থ পারলে মানে এটা মনে রাখতে হবে এই আর কি, ঠিক আছে? এবার আপনি মুখস্থ করে মনে রাখেন বা মাথায় মানে যেভাবে পারেন মনে রাখেন, এগুলা এই এই লেখাটা অনেকবার আপনার পরীক্ষায় বসলে এটা আসবে। এই কথা হচ্ছে এটা, ঠিক আছে? এই জিনিসটা বিভিন্ন ভাবে আসবে, সো এটা আপনাকে মনে রাখতে হবে, দ্যাটস ইট। এবার আসেন, রিডিউসেস দ্য রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস, ইরর অর ইভেন ফ্রড। এবার যেহেতু আপনি এখানে একজন ইন্ডিপেন্ডেন্ট লোক আপনাকে ওপিনিয়ন দিচ্ছে, সো এক্ষেত্রে বায়াসনেস এর কোনো সম্ভাবনা থাকে না, ঠিক আছে? কারণ বায়াসনেস কাকে বলে, আমি আমার পরিচিত কাউকে ফেভারেবল কথাবার্তা লিখলে তখন সেটাকে বলা হচ্ছে বায়াস, আমি বায়াস, ঠিক আছে? এখন যেহেতু আমি হচ্ছি থার্ড পার্টি, ম্যানেজমেন্ট অন্য লোক, আমারে নিয়োগ দিছে শেয়ার হোল্ডার, সো এক্ষেত্রে আমি অবশ্যই ম্যানেজমেন্টের হয়ে কথা লিখবো না, বলবো না হ্যাঁ ম্যানেজমেন্ট ভালো, এটা তো আমি বলবো না। সো এই কারণে কোনো বায়াসনেস থাকবে না। ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইউজার টু এনি ডিফিসিয়েন্সিস। এবার যদি কোনো ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে এটা ইউজারদের অ্যাটেনশনে পৌঁছে যায়। তার মানে যে শেয়ার যে অডিটর আছে সে এই জিনিসটাগুলোকে ফাইন্ড আউট করে দেন কি করে, সকলের সামনে তুলে ধরে। অ্যাসুরেন্স সার্ভিস ক্যান অলসো অ্যাডেড ক্রেডিবিলিটি টু দ্য ওয়াইডার শেয়ার মার্কেট। এতক্ষণ আমরা যেটা বলছিলাম এটা সচরাচর শেয়ার হোল্ডারদের ক্ষেত্রে হয়ে থাকে। এর পাশাপাশি যদি সেটা অডিট হয় তখন সেক্ষেত্রে এটা শুধুমাত্র যে শেয়ার হোল্ডারদের ক্রেডিবিলিটি বাড়ায় বা তাদের মধ্যে আশ্বস্ততা বাড়ায় সেটা না, এর পাশাপাশি আরো কয়েকটা জিনিস বাড়ে। সেটা কি, দে এনশিওরস দ্যাট হাই কোয়ালিটি রিলায়েবল ইনফরমেশন সার্কুলেটস ইন দ্য মার্কেট। যেহেতু যে ইনফরমেশনটা শেয়ার হোল্ডারদের দেখার পরবর্তীতে মার্কেটে ছড়াচ্ছে, তার মানে এখানে অবশ্যই কি হচ্ছে, হাই কোয়ালিটি ইনফরমেশন বাইরে যাচ্ছে, সার্কুলেট হচ্ছে, মানে সকলের মাঝে ছড়াচ্ছে, যেটা যাচ্ছে সেটা রিলায়েবল ইনফরমেশন। দে গিভ ইনভেস্টর অ্যাডেড ফেথ ইন দ্য মার্কেট, অর্থাৎ ইনভেস্টররা সেখান থেকে আলাদা একটা কি বিশ্বাস পায়
যে হ্যাঁ এখানে যেহেতু চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এটাকে অডিট করছে, সো আমি এটাকে বিশ্বাস করতে পারি। দে ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ অর্গানাইজেশন ট্রেডিং ইন দ্য মার্কেট। এবার এটাতে অর্গানাইজেশনের ট্রেডিং এর যে রেপুটেশনটা সেটাও বাড়ে। ভালো ফার্মের দ্বারা যখন অডিট করা হয়, অডিটের যদি ভালো রিভিউ আসে, ওপিনিয়ন যদি সব ঠিকঠাক ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ থাকে এবং প্রতিষ্ঠানটা যদি প্রফিটেবল হয়, তাহলে সেক্ষেত্রে অর্গানাইজেশনের প্ল্যাটফর্মে মানে অর্থাৎ আপনি ধরেন লিস্টেড সিকিউরিটিজ এর ক্ষেত্রে বলেন বা যেখানে বলেন না কেন, এটার গ্রহণযোগ্যতা বাড়ে, মানুষজন এটাতে কিনতে চায়, বেশি ইনভেস্ট করতে চায়। ঠিক আছে, এবার চলে আসেন সোজা, এখানে মনে হয় একটা ওয়ার্ক এক্সাম্পল আছে। এই যে দেখেন অ্যাডভান্টেজ, এখানে দেখেন। তো আমরা যখন পরীক্ষার সময় প্রশ্ন আসবো, এবার সোজা প্রশ্নে চলে আসতেছি। আমি জাস্ট কি কন্টেন্ট গুলাকে, যেহেতু এই চ্যাপ্টার গুলা 1 থেকে 6 পর্যন্ত আমাদের অলরেডি হয়ে গেছে, আজকের এখানে আমরা শুধুমাত্র কি কন্টেন্ট গুলাকে ধরবো, আর বাকি কোনো কিছু ধরবো না। ঠিক আছে, হাসান ভাই একটু মিউট রাখিয়েন, ইকো আসতেছে। আচ্ছা, এরপরে কি বলছে যে হোয়াট অ্যাডভান্টেজ উড দ্য ডিরেক্টর এক্সপেক্ট টু গেইন ফ্রম হ্যাভিং দিস রিপোর্ট। তার মানে আমরা প্রশ্ন পড়ার আগে সবার আগে বুঝতে হবে কি, প্রশ্ন পড়ার আগে আমাদেরকে সহজে বুঝতে হবে যে প্রশ্নে জানতে চাইছে কি, সবার আগে এটা পড়ে নিব, দেন আমরা উদ্দীপক পড়বো। যদি আমরা আগে উদ্দীপক পড়ি তাহলে আমাদের ডাবল টাইম লাগবে। প্রথমে একবার উদ্দীপক পড়বো, পরে আবার নিচে এসে প্রশ্ন পড়বো, এরপরে আবার উদ্দীপকে যাব, তাহলে সেক্ষেত্রে আপনার অবস্থা শোচনীয় হয়ে যাবে, আপনি প্রশ্ন পড়তে পড়তে অনেক সময় লেগে যাবে। সো এক্ষেত্রে সর্বপ্রথম আপনি কি করবেন, প্রশ্ন পড়ে ফেলবেন, একদম রিকোয়ারমেন্ট পড়ে ফেলবেন। রিকোয়ারমেন্ট পড়ার পরে আপনি যদি বই পড়ে পরীক্ষার হলে যান, তাহলে আপনার মাথায় চলে আসবে যে এখানে কি কি থাকতে পারে। এখন এই জিনিসগুলা এবার ভিতর থেকে আপনাকে ফাইন্ড আউট করতে হবে। এবার আসেন ফাইন্ড আউট এর বিষয়। অ্যাডভান্টেজ উড দ্য ডিরেক্টর এক্সপেক্ট, এখান থেকে ডিরেক্টর কি এক্সপেক্ট করতে পারে টু গেইন ফ্রম হ্যাভিং দিস রিপোর্ট, এই রিপোর্ট থেকে। এখন কোন রিপোর্টের কথা বলা হয়েছে, ডিউরিং দ্য নাইট অফ 7 জুন 2003 স্ট্রং গেলস কজ দ্য ব্রিক, মানে কোন একটা কোম্পানির কথা বলছে, অফ ক্র্যাশ থ্রু দ্য রুফ অফ সামথিং লাইক দ্যাট, মানে এরকম বিভিন্ন জায়গাতে কোনো প্রবলেম হয়েছে, প্রোডাকশন আর সিভিয়ারলি ডিসরাপ্টেড ফর এ পিরিয়ড অফ 2 মান্থস। এই প্রবলেমের কারণে প্রোডাকশন 2 মাসের জন্য, মানে প্রোডাকশনে প্রবলেম দেখা দিচ্ছে 2 মাসের জন্য। ইন এডিশন টু ক্লেমিং ফ্রম দ্য ইন্স্যুরার্স, অর্থাৎ এবার নিশ্চয়ই তাদের ইন্স্যুরেন্স করা ছিল, ওই কোম্পানির কি করা ছিল, ইন্স্যুরেন্স করা ছিল। তার মানে এখন তারা ইন্স্যুরেন্স ক্লেম করার কথা বলা হয়েছে, তার মানে কোম্পানির ইন্স্যুরেন্স করা ছিল। ওকে, এবার যেহেতু ইন্স্যুরেন্স করা ছিল, ফর দ্য কস্ট অফ রিপেয়ারিং দ্য প্রিমাইজেস অর সরি অ্যান্ড ফর দ্য ইকুইপমেন্ট, আমি একটু এটা নিয়ে নিই। দেখেন এটা তো দেখা যাচ্ছে না ছোট্ট এটা, জি হ্যাঁ ওকে, তাহলে হচ্ছে অ্যান্ড ফর দ্য ইকুইপমেন্ট অ্যান্ড ইনভেন্টরিজ ডেস্ট্রয়েড ইন দ্য অ্যাক্সিডেন্ট। এবার সেক্ষেত্রে কোন কোন জায়গায়, মানে প্রিমাইজেস যে প্রাঙ্গণটা আছে, ওদের যে দোকান বা বিল্ডিং যাই বলেন না কেন, এখানে কোথায় কোথায় ক্ষতি হয়েছে, প্লাস ইনভেন্টরিজে কি ক্ষতি হয়েছে, ইকুইপমেন্টে কি ক্ষতি হয়েছে, কি ডেস্ট্রয় হয়েছে, এই জিনিসগুলাকে কি করতে হবে, ক্লেম করার জন্য অবশ্যই দিতে হবে। তো দ্য কোম্পানি মানে জানাইতে হবে। দ্য কোম্পানি ইজ অলসো ইনক্লুডিং এ কনসিডারেবল ক্লেম আন্ডার দ্য লস অফ প্রফিট প্রভিশন অফ ইটস পলিসি। এবার ধরেন পলিসিতে একটা প্রফিট হওয়ার কথা ছিল, ওই জায়গায় ধরে নেওয়া হচ্ছে যে আগামীতে ওই সংখ্যক প্রফিট হবে না, তাহলে এই সংক্রান্ত তারা চাইলে ক্লেম করতে পারে ইন্স্যুরেন্স কোম্পানির কাছে। দ্য ডিরেক্টর হ্যাভ প্রিপেয়ার্ড দ্য ডিটেল ক্যালকুলেশন অফ দ্য লস অফ প্রফিট অ্যান্ড হ্যাভ, এবার তারা কি করছে, প্রফিটের কতটুকু পরিমাণ লস হয়েছে এর একটা ডিটেল ক্যালকুলেশন করছে, কে করছে, ডিরেক্টর। অ্যান্ড হ্যাভ রিকোয়েস্টেড দ্য কোম্পানিজ অডিটর, তার কোম্পানি অডিটরে বলছে টু রিভিউ দিস ক্লেম, অর্থাৎ এটা দেখার জন্য যে আমরা এখন ইন্স্যুরেন্স কোম্পানির কাছে যে ক্লেম করব, আপনি একটু এটা রিভিউ করে দেখেন যেটা ঠিক আছে কিনা। অ্যান্ড প্রোভাইড অ্যান্ড অ্যাসুরেন্স রিপোর্ট হুইচ দে উইল সাবমিট উইথ ইট টু দ্য ইন্স্যুরার, এবং যেটা সাবমিট করবে ইন্স্যুরারদের কাছে। তো এখন আমরা বুঝতে পারতেছি যে এখানে যে জিনিসটা দেখবে এটা কিসের, পুরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের, মানে যতটুকু আমি ইন্স্যুরেন্সের ইয়েটা করছি। মানে ইন্স্যুরেন্সে ক্লেম করতে যাচ্ছি, কতটুকু আমার ক্ষতি হয়েছে, আমার প্রতিষ্ঠানে কি কি পোড়া গেছে, এগুলা সম্পর্কিত, তাই না? ওকে, জি ভাই, এখন যদি এখানে লেভেল অফ অ্যাসুরেন্সের কথা বলা থাকতো, কিসের কথা বলা থাকতো, লেভেল অফ অ্যাসুরেন্স। এটা কিন্তু এই প্রশ্নে বলে নাই, আমি নিচ থেকে বলতেছি। যদি এই প্রশ্ন অনুসারে লেভেল অফ অ্যাসুরেন্সের কথা বলা হইতো, তাইলে আপনি কি বলতেন? এটা কি লেভেল অফ অ্যাসুরেন্স 3 ধরনের হয়, একটা হচ্ছে অ্যাবসলিউট, একটা হচ্ছে রিজনেবল, একটা হচ্ছে লিমিটেড। ঠিক আছে, তাহলে এটা তো হইতো কি লিমিটেড, তাই না?
তো দাদা এখানে একটা অ্যাসুরেন্স টাইপ বলতে বোঝাচ্ছে রিজনেবল হ্যাঁ এবং হ্যাঁ, এখানে লিমিটেড। মডারেট হইতো। হ্যাঁ, আপনার আমি বলি, হ্যাঁ, আপনি আচ্ছা, যেটা ধরছেন আচ্ছা। সেটাই হইতো। অ্যাসুরেন্স লেভেল হচ্ছে Okay. মডারেট হইতো, আর অ্যাসুরেন্স টাইপ হইতো লিমিটেড। গুড। কে বলছে Yes. এটা? মিন্টু দা না? জি। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। তার মানে এখানে হচ্ছে Okay. অ্যাসুরেন্স লেভেল হইতো মডারেট, অ্যাসুরেন্স টাইপ হইতো লিমিটেড। কারণ এখানে কি ছিল? Limited. এখানে রিভিউ রিভিউ করার কথা বলা হয়েছে, রিভিউ করার কথা বলা হয়েছে, তাই না? জি। ওকে, ফাইন, থ্যাংক ইউ। এটা আমরা সবাই বুঝছি তো, তাই না? না দাদা আমি বুঝি নাই এটা কেন এরকম হয়েছে। আচ্ছা, আমরা বলছিলাম যখন অডিট করে, অডিট, তখন সেক্ষেত্রে যে পরিমাণ এভিডেন্স থাকে, যখন রিভিউ করে তখন এই পরিমাণ এভিডেন্স থাকে না। যদি আমি অডিট করতাম ওই প্রতিষ্ঠানে, তাহলে আমি নিজে গিয়ে দেখতাম যে কি পড়া গেছে, কি যায় না, এই জিনিসগুলো আমি নিজে থেকে বসে দেখতাম। আর যখন আমি রিভিউতে যাচ্ছি, তার মানে হচ্ছে কি অলরেডি ডিরেক্টর আমার একটা বানাই দিছে, আমি সেটার উপর ভিত্তি করে দেখতেছি। ঠিক আছে? তো যেহেতু এখানে আমি ভিত্তি করে দেখতেছি, আর এখানে বলা হয়েছে রিভিউ, তার মানে এখানে এভিডেন্সের দিক থেকে আপনার একটু কমতি আছে, বুঝছেন? হ্যালো? জি দাদা। হ্যাঁ, তো এভিডেন্সের দিক থেকে যেহেতু একটু কমতি আছে, তার মানে এটা হচ্ছে কি লিমিটেড অ্যাসুরেন্স দিবেন আপনি, আর এটার অ্যাসুরেন্স লেভেল হবে মডারেট। ঠিক আছে? জাস্ট ফর এখানে দাদা। রিভিউ বলছে। যদি এখানে অডিট বলতো তাইলে হয়তো রিজনেবল আর হয়তো হাই। এবার আসেন, এবার এখানে প্রশ্ন কিন্তু এটা ছিল না। এবার প্রশ্ন কি ছিল এটা আমি বলি, এটা এখন আমি নিচ থেকে বলছি। প্রশ্ন এটা ছিল না, প্রশ্ন ছিল যে বেনিফিট কি। এই যে অডিটররা দেখবে এটার বেনিফিট কি, অডিটররা বেনিফিট কি, এটা এই যে আমরা একটু আগে যেগুলো পড়ছি না, এই যে এগুলো পড়ছি না, এই যে বেনিফিট অফ অ্যাসুরেন্স পড়ছি নি, এইটাই আপনার বেনিফিটে লিখে দিয়ে আসবেন, দ্যাটস ইট। বুঝছেন? এই যে এখানে যে এ তিনটা প্লাস পারলা আরো এ তিনটা, শেষ। এটাই হচ্ছে আপনার পরীক্ষার উত্তর। বুঝছেন? হ্যালো ভাইয়ারা, একটু রেসপন্স করতে হবে। আমরা সবাই ক্লাসে আছি, সবাই একটু আনমিউট করে হ্যাঁ বলি। জি হ্যাঁ জি দাদা মানে দাদা বলতেছেন যে মানে যে অ্যাডভান্টেজ এক্সপেক্ট করতেছে ডিরেক্টর, এটার উত্তর তাহলে এই যে বেনিফিট গুলো। হ্যাঁ, এখানে অ্যাডভান্টেজ হচ্ছে বেনিফিট গুলো। ঠিক আছে? কারণ এখানে যদি মানে এখানে বেনিফিট গুলো কেন, ডিরেক্টর কি কারণে এটা করতে চাইছে? ইন্স্যুরেন্স ক্লেম করার কারণে, তাই না? এখন ইন্স্যুরেন্স কোম্পানি আরো বেশি পরিমাণ ক্রেডিবল ইনফরমেশন পাবে যদি সেটা অডিটরে সাইন করে, যদি সেটা একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট সাইন করে। ধরেন আপনি হইছেন, আমি হইলাম ইন্স্যুরেন্স কোম্পানি, নোবেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ঠিক আছে? আর আপনি হইলেন ক্লায়েন্ট। এখন আপনি আপনার কোন এক জায়গায় আগুন ধরে গেছে, পুড়ে গেছে। এখন এই মুহূর্তে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হচ্ছে ধরেন আবু আসনাদ ভাইয়া। আপনি তো পুড়ে গেছে, আপনি বলবেন আমার পুড়ে গেছে, আমার 50 টাকার জিনিস, আপনি হয়তো এটা বলতে পারেন না আমার 100 টাকার জিনিস পুড়ে গেছে। ওই যে একটা কথায় বলে না যে মাছটা ছুটে গেছে এটা অনেক বড় হয়, কথায় আসছে না? হ্যালো রিফাত ভাই, একটু হালকা পাতলা কথা বলতে হবে। হ্যাঁ হ্যাঁ শুনতেছি। হ্যাঁ, তো তার মানে হচ্ছে কি যে আপনি তো বলবেনই যে আপনার এটা পড়ছে এটা পড়ছে, আমি আপনার কথাটা কেন বিশ্বাস করব পুরোপুরি? তাই আপনি কি করলেন, আবু হাসনাত ভাইয়ারে দিয়ে এই জিনিসটা রিভিউ করাইছেন। তখন যেহেতু আবু হাসনাত ভাই একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং উনি আপনার দলের লোক না, উনি আলাদা লোক, তাইলে আমি তারে একটু হলে বিশ্বাস করতে পারি, তাই না? আর সে যদি উল্টাপাল্টা সাইন করে তাহলে তো তারই প্রবলেম, ঠিক কি না? দাদা তাহলে সে যদি উল্টাপাল্টা কোনো কিছু করে তাহলে সেক্ষেত্রে সে কি ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে পড়বে না? পড়বে। তার মানে সে উল্টাপাল্টা কিছু করার সম্ভাবনা কম, আপনি করার সম্ভাবনা বেশি। তাই আপনি যেহেতু তারে নিয়োগ করবেন, তাইলে কি এখানে এনহ্যান্স হবে না, এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি অফ দ্য ইনফরমেশন, ইনফরমেশনের ক্রেডিবিলিটি বাড়বে। তারপরে রিস্ক অফ ম্যানেজমেন্ট বায়াস, মানে আপনি বলবেন যে সব ঠিক আছে, উনি আসলে যেটা সেটাই আপনাকে বলবে, আপনি ফ্রড করার চান্স থাকতে পারে, উনি সেটা করবে না। এরপরে ড্র দ্য অ্যাটেনশন অফ দ্য ইউজার টু এনি ডিফিসিয়েন্সিজ, এবার কোনো ধরনের যদি ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে উনি সেটা আমাকে দেখাবে। এক্ষেত্রে ইউজার কে বলেন তো? এই এই ইন্স্যুরেন্স কোম্পানি। গুড, এক্ষেত্রে ইউজার হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি। ঠিক আছে, ক্লিয়ার তো না? জি দাদা, এক্ষেত্রে যদি অ্যাডভান্টেজের ক্ষেত্রে যদি আমি এখানে বলা আছে একটা কথা যে ওয়াইড শেয়ার মার্কেট, এখানে কি শেয়ার মার্কেট ইমপ্যাক্ট পড়বে এক্ষেত্রে? না, এখানে ধরেন যেটা এটার সাথে প্রযোজ্য আর কি, এই জায়গায় শেয়ার মার্কেটের ক্ষেত্রে পড়বে না আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এই জায়গায় শুধু মানে আমি বলছি যে এই যে এখান থেকে এখানে লিখে দিবেন, এখান থেকে এখানে তো শেয়ার মার্কেটের কথা নাই, বুঝছেন তো? হুম হুম হুম। এখানে যেটা শেয়ার মার্কেট আছে এটা বাদ দিয়ে আমি যদি বলি,
আমি যদি বলি এক্স্যাক্টলি এখান থেকে কি লিখে দিবেন আমি বলে দিচ্ছি। এনহ্যান্স দ্য ক্রেডিবিলিটি প্রথমটা লিখবেন, এই যে এটা লিখবেন, এটা আর কি। এরপরে রিডিউস মানে 2 নাম্বারটা লিখবেন, 3 নাম্বারটাও লিখবেন। এরপরে কি লিখবেন? হাই কোয়ালিটি, এই যে এখানে সার্কুলেটস ইন দা মার্কেট লেখার দরকার নাই, আমি এটা না, জি জি কেটে গেছি। yes, শুধু হুম। সার্কুলেট পর্যন্ত লিখবেন, বুঝছেন? জি এরপরে যাই এখানে দে গিভ ইনভেস্টরস আছে না, এখানে জি, ইনভেস্টরস এর জায়গায় ইন্স্যুরার্স লিখবেন, yes, অ্যাডেড হ্যাঁ, সেইভ, বুঝছেন? ইন দা মার্কেট লিখবেন না, জি জি বুঝছেন? এরপরে হুম। দে ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ দ্য অর্গানাইজেশন, জাস্ট ট্রেডিং এই লাইনটা এখানে আসবে না। দে ইমপ্রুভ দ্য রেপুটেশন অফ দ্য অর্গানাইজেশন এখানে আসবে না, তার মানে প্রথম 5টা লিখে দিবেন, ক্লিয়ার? আর লাস্টের 2টার ক্ষেত্রে আপনার এই মার্কেটটাকে বাদ দিয়ে লিখবেন, ব্যাস। বুঝছেন তো? জি তো বুঝতে পারছি। আপনি দেখেন, আপনি এখানে যদি আপনি সলিউশনে যান, এটা এইভাবেই লিখছে, তো এখানে তো লেখার ক্ষেত্রে কোনো প্যারা নাই। আপনারা বলছে যে আপনি যদি লেখেন যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঠিক আছে, এটা যেমন জি। হইব, তার মানে ধরেন অনেকে অ্যাপোস্ট্রফি কমা এস দিয়ে লেখে না, ঢাকা বাংলাদেশ ক্যাপিটাল এরকম লিখতে পারে না, জি মানে ঢাকা ইজ বাংলাদেশ, তো এইভাবে করেও হবে। তো এখন এক্ষেত্রে আপনি যে জিনিসটাকে যেভাবে প্রেজেন্ট করেন, অর্থাৎ লেখা লিখলেই হয়েছে, এ হচ্ছে বিষয়। এবার আপনি সেটাকে গ্রামাটিক্যালি যেভাবে লেখাইতে পারেন, কোনো সমস্যা নেই, বুঝতে পারছেন? জি দাদা। ওকে, তারপর চলে আসেন বেনিফিট অফ অ্যাসুরেন্স, গেল, এটা গেছে। এবার এটা শেষ, চলে আসেন এবার এখানে কিছু জিনিস দেখেন। অডিটর ইউজুয়ালি এক্সপ্রেসেস এ কনক্লুশন অ্যাজ টু ওয়েদার দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট গিভ এ ট্রু এন্ড ফেয়ার ভিউ। অডিটর মূলত একটা কনক্লুশন আসে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ট্রু এন্ড ফেয়ার ভিউ আছে কিনা। আর হচ্ছে কি, দ্য অডিট থ্রেশহোল্ড ইজ দ্য লিগ্যাল কোয়ালিফিকেশন ফর এ কোম্পানি। অডিট থ্রেশহোল্ড বলতে সেটাকে বোঝায় যেটা ওই কোম্পানির লিগ্যাল কোয়ালিফিকেশন টু হ্যাভ অ্যান অডিট, মানে যেটাকে অডিট করা যাবে, এটার লিগ্যাল কোয়ালিফিকেশনকে বলা হয় অডিট থ্রেশহোল্ড। তার মানে কোন কোম্পানিকে অডিট মানে অডিট করা যায়, যেগুলো অডিট থ্রেশহোল্ড সেগুলোকে অডিট করা যায়। এবার দেখেন এরপরে কি হইলো, এখানে এত কিছু এখন দরকার নেই, এগুলো আগে বোঝানো হয়েছে, আমরা ডিরেক্ট এখানে চলে আসি। দেখেন অডিট এন্ড আদার অ্যাসুরেন্স কম্পেয়ার, তো অডিট আমরা এতক্ষণ ধরে বহুতক্ষণ পড়ে আসছি। এখন আমরা বলছিলাম যে অডিট যেমন পপুলারলি নোন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট হচ্ছে অডিট, পপুলারলি নোন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ইন বাংলাদেশ ইজ অডিট, ঠিক আছে? এখন এর বাইরে আরো অনেকগুলা এঙ্গেজমেন্ট অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট আছে, তো এগুলার সাথে অডিটের পার্থক্য কি? ঠিক আছে, তো সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে ওইগুলার এভিডেন্স কম থাকে, অডিটের এভিডেন্স বেশি থাকে, এটা হচ্ছে সব থেকে বড় পার্থক্য, ঠিক আছে? এর পরবর্তীতে কি আছে তাহলে দেখেন, অল অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট ফলো দা, কিন্তু অডিট করতে গেলে এখানে এভিডেন্সেরই পার্থক্য, কিন্তু সিস্টেম সবারই সেম। অডিট করতে গেলে যেভাবে কমপ্লাই করতে হবে অন্যান্য গুলো ওইভাবে কমপ্লাই করতে হবে। তাই বলছে যে অল অ্যাসুরেন্স অ্যাসাইনমেন্টস follow the same basic outline with the key difference being the level of assurance given in the final opinion। তার মানে হচ্ছে এখানে মূলত হচ্ছে সবারই সেম আউটলাইন থাকে, কিন্তু কি ডিফারেন্স কোনটা? কি ডিফারেন্স হচ্ছে দ্য টাইপ অফ অ্যাসুরেন্স গিভেন কিংবা দ্য লেভেল অফ অ্যাসুরেন্স গিভেন, যে আপনি অ্যাসুরেন্স কিভাবে দিচ্ছেন, রিজনেবলি দিচ্ছেন নাকি লিমিটেড দিচ্ছেন। ওকে, এবার চলে আসেন সোজা আমরা এখানে চলে আসি, নেচার অফ ওয়ার্ক আন্ডারটেকেন। এখানে বলছে দ্য মেইন অডিট প্রসিজার অ্যাজ আউটলাইন্ড ইন আইসা 500, তার মানে আইসা 500-তে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিট 500, এটাতে অডিট মেইন অডিট প্রসিজার কেমনে কি করবেন এটা বলা হয়েছে। আর টু রিভিউ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে যদি রিভিউ করে সেটা বলা আছে ISRE 2400-তে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন রিভিউ এঙ্গেজমেন্ট 2400 মানে 2400। আর হচ্ছে যে এক্সামিনিং প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, তার মানে একটা ছিল হচ্ছে মেইন অডিট প্রসিজার যেটা, ওটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, যেটা হচ্ছে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। আপনারা চাইলে এখানে হিস্ট্রিক্যাল লিখে রাখতে পারেন, মানে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, কেমন? আমার মনে থাকবে, আপনারা চাইলে লিখে রাখতে পারেন। ওকে, এরপর হচ্ছে কি 2 নাম্বারটা যে, হ্যাঁ হ্যালো কিছু বলছেন? আচ্ছা আবার বলতেছি, মানে আপনার অডিট এবং হচ্ছে রিভিউ, এই দুইটা জিনিস সে এভিডেন্স হিসেবে কাজ করে। হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন কি কাজ করে? হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা হয়ে গেছে, যেটা কি অলরেডি ঘটছে, যে ঘটনা অলরেডি ঘটছে। আর
এরপরে যেটা ওই যে আপনার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এঙ্গেজমেন্ট, এটা কোনটা নিয়ে কাজ করে? এটা হচ্ছে প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে। কি নিয়ে? প্রসপেক্টিভ ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে, যেটা হয় নাই, এটা হচ্ছে একটা ফরকাস্ট বা অনুমান। ঠিক আছে, তার মানে আইএসএ 500 মানে অর্থাৎ আইসা 500 আর হচ্ছে আইএসআরই 2400, এই দুইটা জিনিস হচ্ছে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে কাজ করে। আর আইএসএই 3400 এটা হচ্ছে কোনটা নিয়ে কাজ করে? প্রসপেক্টিভ বা এস্টিমেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন নিয়ে কাজ করে। ক্লিয়ার? এটুকু আমরা বুঝছি, এটা কিন্তু অনেক বড় কাজ আছে, কিন্তু যাবো পেছনে। হ্যালো, জি দাদা। হ্যাঁ ওকে, এবার চলে আসেন এখানে। এখানে কিছু ইনফরমেশন বইতে লেখা নাই, আপনাদের বইতে নাই, এগুলো আমি নিজে হ্যালো লিখছি। হ্যালো হ্যাঁ হ্যাঁ দাদা বলেন, ভাইয়া বলেন। একটা মিনিট, আইএসএ 500 আর আইএসএ আইসা 500 মানে আইএসএ 500 আইএসএ 2400 এটা কোনটা হচ্ছে ন্যাশনাল স্টেটমেন্ট? হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, হিস্ট্রিক্যাল 2400 কোথায় ঐতিহাসিক ঐতিহাসিক তথ্য, মানে যেটা অলরেডি ঘটে গেছে ওই তথ্য নিয়ে করে যেটা। ঠিক আছে, ওকে। আর ওকে আপনার এই কি যেন বলে, আইএস এই 3400 এটা হচ্ছে কি নিয়ে করে? প্রসপেক্টিভ বা এস্টিমেটেড ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা অনুমান নির্ভর তথ্য নিয়ে কাজ করে। ঠিক আছে, প্রথম দুইটা হচ্ছে ঘটি যাওয়া তথ্যের উপর কাজ করে, শেষেরটা হচ্ছে অনুমান নির্ভর তথ্যের উপর কাজ করে। ওকে এবার দেখেন, এবার যদি আইসা অনুসারে হয়, আইসা অনুসারে, হ্যাঁ, আমার এখানে আমি এটা ইউজ করলে আমার লেখাগুলো মুছে যাবে মনে হয়। আচ্ছা না, মুছবে না তো, দাগ মুছে যাবে, লেখাগুলো ঠিক আছে, লেখা মুছে নাই। আচ্ছা যাক, ভালো হয়েছে। দেখেন তো, এখানে হচ্ছে আপনার আইসা 500 এটা হচ্ছে অডিট, এটা করা হয় কি? অডিট। আইএসআরই 2400 এটা হচ্ছে অডিট বাদে বাকি এঙ্গেজমেন্ট গুলা, যেটা কিনা হিস্ট্রিক্যাল নিয়ে কাজ করে। আর আইএসএই 3400 এটা করা হয় প্রসপেক্টিভ। এখন অডিট করতে হইলে কি করা লাগে? ঠিক আছে, সেটা হচ্ছে কি ইন্সপেকশন অফ ডকুমেন্ট, ইন্সপেকশন অফ অ্যাসেট, অবজারভেশন, তারপর হচ্ছে এক্সটার্নাল কনফার্মেশন, রিক্যালকুলেশন, রিপারফরমেন্স, অ্যানালিটিক্যাল প্রসিজার, ইনকোয়ারি। এগুলো হচ্ছে অডিট করতে গেলে করা লাগে অ্যাজ পার আইসা 500। তো এখানে প্রত্যেকটা কথা আমি যদি বলি, ইন্সপেকশন অফ ডকুমেন্টস মানে কি? ডকুমেন্ট চেক করা, ভালোভাবে খতিয়ে দেখা, এটা হচ্ছে ইন্সপেকশন অফ ডকুমেন্ট। ইন্সপেকশন অফ অ্যাসেট কি? সেটা হচ্ছে ওই যে অ্যাসেট গুলো আছে, এবার এগুলাকে ঠিক মতো আছে কিনা, এখানে কি কোনো কারণে এক্সিস্টিং এর কোনো বিষয় আছে কিনা, যেটা আমরা অ্যাসারশনে পড়াইছিলাম, রাইট এন্ড অব্লিগেশন অ্যাসারশন, তারপরে এক্সিস্টেন্স অ্যাসারশন, ভ্যালুয়েশন অ্যাসারশন, এগুলা কিসের ক্ষেত্রে দেখা হয়? ইন্সপেকশন অফ অ্যাসেটের ক্ষেত্রে। এগুলা কিন্তু অলরেডি পড়ানো হয়েছে না? আমরা কিন্তু চ্যাপ্টার 6 পর্যন্ত পড়াই ফেলছি, এখন আমরা আবার একটা রিভিউ দিতেছি। মনে আছে তো আপনাদের সবার নাকি? জি দাদা। ওকে, এরপর হচ্ছে অবজারভেশন। অবজারভেশন হচ্ছে বিভিন্ন লেভেলে কোন জায়গায় ইন্টারনাল কন্ট্রোলে ঠিকঠাক মতো হচ্ছে কিনা, এগুলো অবজারভেশনে দেখা হয়। এক্সটার্নাল কনফার্মেশন, এবার যারা থার্ড পার্টি আছে, যেমন রিসিভেবল, পেবল, ব্যাংক, ওদের থেকে কনফার্মেশন গুলো নেওয়া হয়। রিক্যালকুলেশন, এটা হচ্ছে যে ক্লায়েন্ট কোন একটা কিছু আপনারা দিছে, ওই ডকুমেন্টসটাকে পুনরায় শুধু সাম মানে ক্যালকুলেট করে দেখা, সামেশন দেখা। ঠিক আছে, এটা হচ্ছে কি ক্যালকুলেশন, রিক্যালকুলেশন। আর আপনি ক্লায়েন্টের ডকুমেন্টসে বিশ্বাসই করেন না, আপনি নতুন করে আবার বানাইছেন, বানাইয়া তারপর ক্যালকুলেট করতেছেন, এটাকে বলা হচ্ছে রিপারফরমেন্স। অ্যানালিটিক্যাল প্রসিজার, এটার মধ্যে তিনটা জিনিস আছে। একটা হচ্ছে কি নিজের সাথে নিজের নিজের বর্তমান কন্ডিশনের সাথে নিজের পূর্ববর্তী কন্ডিশনের কম্প্যারিজন, আরেকটা হচ্ছে নিজের বর্তমান কন্ডিশনের সাথে আমার ইন্ডাস্ট্রিতে যারা আছে কম্পিটিটর তাদের কম্প্যারিজন, আর আরেকটা হচ্ছে নিজের বর্তমানের সাথে মানে অ্যাকচুয়ালের সাথে বাজেটের কম্প্যারিজন। তাইলে এই তিনটা জিনিস কম্প্যারিজন করা হয় অ্যানালিটিক্যাল প্রসিজারে। তারপর হচ্ছে ইনকোয়ারি, এবার এগুলো হচ্ছে কি ওইখানে ম্যানেজমেন্টে বা দোজ চার্জ উইথ গভর্নেন্সে যারা আছে তাদেরকে বিভিন্ন পর্যায়ে পর্যায়ে জিজ্ঞেস করা হয় যে কেমনে কি হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এটা হচ্ছে এটা হচ্ছে ইনকোয়ারি। ঠিক আছে, তাহলে এই কাজগুলা করা হয় কিসে? কোথায়? অডিটে। কোথায়? অডিটে, অ্যাজ পার আইসা 500। এটাকে মনে রাখার জন্য সহজ উপায় হচ্ছে এরিও। এটা আমাদের নোয়াখালীর একটা শব্দ। এই যে আমরা বলি না, ধরেন আমরা যদি আপনাকে বলি এই যে, শুনছো, এই যে এটাকে নোয়াখালীর ভাষায় এরিও বলে। কি বলে? এরিও বলে। তো এটা জাস্ট মনে রাখার জন্য আপনারা মনে রাখতে পারেন যে অডিটের ক্ষেত্রে
কোন কাজগুলা করতে হবে এটা বলা আছে আইসা 500 আর এটাকে মনে রাখার সংক্ষিপ্ত হচ্ছে এরিও। তাহলে এতে কি অ্যানালিটিক্যাল প্রসিজার, এতে কি অ্যানালিটিক্যাল প্রসিজার, আরে কি রিক্যালকুলেশন রিপারফরমেন্স, আরে কি রিক্যালকুলেশন রিপারফরমেন্স, আইতে কি ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, ইন্সপেকশন অফ অ্যাসেট, ইনকোয়ারি। এ তিনটা আইতে ইন্সপেকশন অফ ডকুমেন্টেশন, ইন্সপেকশন অফ অ্যাসেট, ইনকোয়ারি। ইতে কি এক্সটার্নাল কনফার্মেশন, ইতে এক্সটার্নাল কনফার্মেশন, ওতে অবজারভেশন। মনে থাকবে? মনে না থাকলে আরেকবার দেখবেন, এটার কাজ আছে কিন্তু। এবার আসেন, এবার হচ্ছে রিভিউ। আমরা রিভিউর কথাও কি বলছি? রিভিউ করা হয় কিসের ভিত্তিতে, কোন জিনিসের, কোন ইনফরমেশনের উপর? এসআরই মানে হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপর। কিসের উপর? হিস্ট্রিক্যাল হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশন। ওকে, তো তাহলে এবার এখানে কি রিভিউর ক্ষেত্রে কি করা হয়? ইনকোয়ারি করা হয়, এক অ্যানালিটিক্যাল প্রসিজার করা হয়, দুই আর কি করা হয়? এই দুইটাই করা হয়, শেষ। তাহলে এটা মনে রাখা সহজ হচ্ছে এআই, আর এআই তো সবার এমনি মনে থাকবো না, মানে সারা মানে পুরো পৃথিবী এআই এর উপরে দৌড়াদৌড়ি করতেছে, সো এআই তো বলার কোনো চান্সই নাই। ওকে, এবার হচ্ছে কি ISAE 3400, ঠিক আছে? এটা হচ্ছে কি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অ্যাসুরেন্স এনগেজমেন্ট। ওকে গুড। এরপর হচ্ছে তাহলে কি থাকতেছে, এটাতে বলা হয়েছে কি কি, এখানে তিনটা কাজ করতে হবে। একটা হচ্ছে এটা মনে রাখবেন র দিয়ে, ঠিক আছে? এটা মনে থাকবে। আর কি রিকম্পিউটেশন, রিকম্পিউটেশন মানে পুনরায় গণনা করা। তো রিকম্পিউটেশন আর রিক্যালকুলেশন প্রায় সেম, ঠিক আছে? এরপর হচ্ছে অ্যাসেসমেন্ট অফ অ্যাজাম্পশন। এবার অ্যাজাম্পশন কে অ্যাসেস করা, মানে অ্যাজাম্পশন তো আমি করছি যে এত কোটি টাকা, এটা তো আমরা বললাম না প্রসপেক্টিভ ইনফরমেশন, এটা তো অ্যাকচুয়াল না, সত্য ইনফরমেশন না, এটা হচ্ছে অনুমান নির্ভর ইনফরমেশন। তো এটা কি সে অনুমান কি ঠিক মতো করছে নাকি আকাশ পাতাল অনুমান করে বসে রয়েছে, এটা দেখতে হবে। তারপর হচ্ছে রিটেন রিপ্রেজেন্টেশন, এটা দেখতে হবে। তাহলে এটা দেখা হয় কিসের মধ্যে? রিভিউর মধ্যে। রিভিউ করা হয়, সরি, আদার্স অ্যাসিউরেন্স এনগেজমেন্ট, এটা করা হয় কোন তথ্যের উপর? প্রসপেক্টিভ। ওকে, এবার আসেন এখানে যদি বলে যে রিভিউ অফ ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন করা হয় কিসের উপর, তাহলে হচ্ছে কি ISRE 2410। এটা কবে হয়েছে? জুলাই 2007-এ, ঠিক আছে? এটা চাইলে আপনারা আপনাদের বইয়ে লিখে রাখতে পারেন, কেমন? একবার একটু বলবেন। বলছি যে এক মিনিট, আচ্ছা বলছি যে যদি ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের কথা বলে, যদি ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিভিউ বলে তাহলে হচ্ছে 2400। তাহলে কত? 2400। আর যদি বলে যে ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের রিভিউ, ইন্টারিম মানে কি অন্তর্বর্তীকালীন, মাঝে মাঝে, যদি এমনে ফাইন্যান্সিয়াল ইনফরমেশন বলে তার মানে হচ্ছে ইয়ার ইন্ডের ফাইন্যান্সিয়াল ইনফরমেশন পুরো বছরের, ঠিক আছে? তাইলে হচ্ছে ISRE 2400। আর যদি ধরেন আপনার প্রশ্নে এরকম দেয় যে একটা কোম্পানি 6 মাসের তথ্য দেয়া হলো, সেটার উপর ভিত্তি করে আপনাকে রিভিউ করতে দিছে, তাইলে আপনি কি করবেন? তাহলে আপনাকে প্রথমে লিখতে হবে অ্যাজ পার ISRE 2410 ব্র্যাকেটে 2007, এভাবে জুলাই 2007 এটা লিখে দিয়ে, বুঝছেন? উইল কন্ডাক্ট দ্য রিভিউ অফ ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, এটা লিখে কাজ নিচের গুলাই, কিন্তু আপনার রেফারেন্সটা চেঞ্জ হয়ে যাবে, বুঝছেন আপনি? মানে আপনারা ওকে, থ্যাংক ইউ ভাই, মাত্র একজনই বুঝছে, আর কেউ বুঝে নাই। মানে ধরেন আপনাকে যদি বলে পুরা বছরের রিভিউ করতে, তাইলে হবে ISRE 2400, কাজ সেম। যদি বলে যে বছরের অর্ধেক সময়ের দিছে বা 3 মাসের তথ্য দিছে সেটা রিভিউ করতে, তখন আপনি রেফারেন্স শো করবেন ISRE 2410 এবং এটা লিখে দিবেন রিভিউ অফ ইন্টারিম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন, বুঝছেন? ক্লিয়ার তো? হ্যালো, জি বল। দাদা, ISAE যে 3400, এখানে যে ফোরকাস্টিং কথা বলেন, যে প্রসপেক্টাসে যে 5 ইয়ার প্রসপেক্টিং আছে, ফোরকাস্টিং করা থাকে, এটা কি এই IS 3400 উপর বেসিস করে? মানে আপনি যে আগামী 5 বছরের তথ্যের ফরকাস্ট করা হয় ওইটার কথা বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, যে প্রসপেক্টাসে সাধারণত দিয়ে থাকে। আচ্ছা আচ্ছা, এটা আমি একটু জেনে শিওর হয়ে জানাচ্ছি, কেমন? আমি শুধু মানে এটা আমি একটু জেনে জানাই, ঠিক আছে?
থ্যাংক ইউ, কোশ্চেনটা আমি মানে নোট করে রাখলাম। ঠিক আছে। ওকে, আচ্ছা এরপরে কি, এবার আমরা বুঝে গেছি, এবার সোজা প্রশ্নে চলে যাই। দেখেন বলছে যে কন্ট্রাস্ট, আমরা বলছি যে প্রথমে কি করব, প্রশ্ন পড়বো, রিকোয়ারমেন্ট পড়বো, তারপরে উপরে উদ্দীপক পড়বো, ঠিক আছে, ধরে উদ্দীপক পড়বো না। আর তাহলে কি কন্ট্রাস্ট দিস অ্যাসাইনমেন্ট উইথ দ্য স্ট্যাচুটরি অডিট, তার মানে বোঝা যাচ্ছে যে কন্ট্রাস্ট মানে কি বিপরীত। তার মানে উপরে যেটার কথা বলা হয়েছে পড়ার আগে আমরা বুঝতে পারতেছি যে এটা স্ট্যাচুটরি অডিট না, ঠিক কিনা, বুঝছি না? আমরা কিন্তু উপরে পড়ি নাই, বুঝা যাইতেছে এটা কি স্ট্যাচুটরি অডিট না। তাহলে এবার কি বলছে, বিপরীত কি আছে সেটা, আর এন্ড টু দ্য স্কোপ অফ দ্য অ্যাসাইনমেন্ট এন্ড টু দ্য রিপোর্ট ইস্যু। তাহলে সেক্ষেত্রে যদি আমি উপরেরটার কথা তো উপরে বলে দিছে যে রিপোর্ট কার কাছে ইস্যু করবে না করবে ইত্যাদি ইত্যাদি, বাট স্ট্যাচুটরি অডিটের ক্ষেত্রে আমার স্কোপ কোথায় আর আমার কি রিপোর্ট কাকে দিতে হবে আমাকে এটা বলা হয়েছে। উপরে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া দিছে, তা আপনাকে বুঝতে হবে উপরেরটা কি স্ট্যাচুটরি অডিট কিনা। ওকে, এখন উপরেরটার রিপোর্টিং ফরম্যাট আপনার কাছে জানতে বলে নাই, আবার উপরেরটার আচ্ছা, বলেন। হ্যালো, হ্যাঁ আচ্ছা স্ট্যাচুটরি অডিটটা কি জিনিস আসলে এটাই বুঝতে পারতেছে না। আচ্ছা, স্ট্যাচুটরি অডিট মানে হচ্ছে যে কোম্পানি আইন অনুসারে প্রত্যেকটা কোম্পানিকে বাধ্যতামূলক যে অডিট করতে হয় সেটা স্ট্যাচুটরি অডিট, ঠিক আছে। বাধ্যতামূলক একটা কোম্পানিকে কোম্পানি আইন অনুসারে এজিএম এ অডিটর নিয়োগ করানোর মাধ্যমে যে অডিট করতে হয় সেটাই স্ট্যাচুটরি অডিট। এবার এর বাইরে কোম্পানি চাইলে আরো অডিট করাইতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তো তখন বাকি সবগুলা এক্সটার্নাল অডিট নামে পরিচিত হবে, শুধু একটা অডিটকে স্ট্যাচুটরি অডিট বলবে, যেটা কিনা কোম্পানি আইন অনুসারে ওই অডিটটা করাইছে এজিএম এ অডিটর নিয়োগ করানোর মাধ্যমে, ঠিক আছে, সেটাই হবে স্ট্যাচুটরি অডিট। এর বাইরে যদি ধরেন আপনার কোম্পানি পরে আরেকজনের কাছে বিক্রি করে দিবেন 60% শেয়ার, এখন যে শেয়ার আপনার কোম্পানি 60% শেয়ার কিনবে, তো তার আপনার যে অডিটর ছিল তারা বিশ্বাস করে না, মানে স্ট্যাচুটরি অডিটরে বিশ্বাস করে না, হইতেই পারে, তখন সে আবার আলাদা করে একজন অডিটর নিয়োগ করতে পারে। তো তখন সেক্ষেত্রে এটাকে বলা হবে এক্সটার্নাল অডিটর, নট স্ট্যাচুটরি অডিটর। তবে প্রত্যেকটা স্ট্যাচুটরি অডিটরই এক্সটার্নাল অডিটর, কিন্তু প্রত্যেকটা এক্সটার্নাল অডিটর স্ট্যাচুটরি অডিটর না, বুঝছেন? হ্যালো, বুঝি না এটা মানে এক্সটার্নাল স্ট্যাচুটরি অডিটর এক্সটার্নাল অডিটর না প্রত্যেকটা। মানে ধরেন আমি একটা কথা লিখি তাহলে সহজে বুঝে দেব। দেখেন আমরা একটা জিনিস পরিচিত আছি না, প্রতিটি লেনদেনই, আমার হাতের লাই একটু খারাপ সো একটু ঘটনা, কিন্তু প্রতিটি ঘটনায় লেনদেন নয়। এই লাইনটা তো আমরা বুঝি, সবাই 9-10 পড়ে আসছি তাই না? প্রতিটি লেনদেনই ঘটনা কিন্তু প্রতিটি ঘটনায় লেনদেন নয়। তার মানে লেনদেন হইতে হইলে কোন ঘটনা লাগবে, যেটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য সেটাকে আপনি লেনদেন বলবেন, ঠিক কিনা? আপনার সাথে আপনার ওয়াইফের বিয়ে হয়েছে, এটা তো একটা ঘটনা, এটা কি লেনদেন? না, কারণ আপনার সাথে আপনার ওয়াইফের বিয়ে, এটাকে তো অর্থের অঙ্কে পরিমাপ করা যাচ্ছে না, তার মানে এটা লেনদেন না। এবার আসি আমরা স্ট্যাচুটরি অডিটর আর এক্সটার্নালের পার্থক্যে। তাহলে প্রতিটি স্ট্যাচুটরি অডিটরি কি, প্রতিটি স্ট্যাচুটরি অডিটরি কি, এখানে এখানে লিখি, দাঁড়ান একটু গ্যাপ বেশি হয়ে গেছে। এক্সটার্নাল কি, এক্সটার্নাল, কিন্তু প্রতিটি এক্সটার্নালি স্ট্যাচুটরি নয়, বুঝছেন? জি দাদা, বুঝছেন তো না? দাদা জি দাদা। ওকে ওকে, শেষ। তার মানে এক্সটার্নাল কে স্ট্যাচুটরি হইতে হলে কি লাগবে, কোম্পানি আইন অনুসারে এজিএম এর মাধ্যমে তাকে নিয়োগ করতে হবে, তখনই তাকে স্ট্যাচুটরি বলা হবে। আদারওয়াইজ
he will be considered as external, ঠিক আছে? অনলি এক্সটার্নাল। সাখাওয়াত ভাই কিছু বলবেন? জি দাদা, এটাকে যদি আরেকটু অন্যভাবে বলি সেটা হচ্ছে আইনগত বাধ্যবাধকতা যেখানে আছে সেগুলি হচ্ছে স্ট্যাটুটরি অডিট। আর আইনগত বাধ্যকতার বাইরে যদি আমরা কোনো এক্সটার্নাল অডিটর নিয়োগ করে কোনো অডিট করাই থাকি সেগুলো আমাদের এক্সটার্নাল, সেটা শুধু এক্সটার্নাল, স্ট্যাটুটরি, হ্যাঁ ওটা যে স্ট্যাটুটরি হইতে হবে, নট নট দ্যাট, ওটা স্ট্যাটুটরি নট না। নেসেসারি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার তো না ভাইয়া? রিফাত ভাই জি দাদা। ওকে, এবার চলে আসেন। তো বলছে যে আমাদের এই যে এখানে স্ট্যাচুটরি অডিটের কথা বলছি, এই স্ট্যাচুটরি অডিটের রিপোর্টিং এর ক্ষেত্রে কি করবেন আর এটার স্কোপ কতটুকু। তো স্ট্যাচুটরি স্কোপ কোথায় আছে, মানে এটা যদিও এই চ্যাপ্টারে এত লেখা নাই, এটা আমাদের পরবর্তী চ্যাপ্টার গুলাতে আমরা অডিটের স্কোপ সম্পর্কে পড়ছিলাম, তাই না? এখানে নাই। তো এটার মূলত স্কোপ হচ্ছে যে প্রত্যেকের মধ্যে, দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হবে, হবে না? এঙ্গেজমেন্ট হবে, হবে না? এঙ্গেজমেন্ট একটা বিষয়, এই এঙ্গেজমেন্টের ভিত্তিতে তো স্কোপ নির্ধারণ করা থাকবে, তাই না? এঙ্গেজমেন্ট যেখানে হবে সেখানে বলা থাকবে না যে আপনি কি কি দেখতে পারবেন, আপনাকে কোনো কিছু লুকাইতে পারবে না, এগুলো পরবর্তী চ্যাপ্টার গুলোতে লেখা আছে। এরপরে কি, কোনো ইনস্ট্রাকশনের ক্ষেত্রে আমাকে রেস্ট্রিক্ট করা যাবে না, যাবে? আমি যখন যা চাইবো আমাকে দিতে হবে, তাই না? এটা কোম্পানি, আমার সাথে একটু কথা বলিয়েন, ইয়েস নো ভেরি গুড বলিয়েন, প্রয়োজনে ভেরি ব্যাড বলিয়েন, তাও একটু বলেন। এরপর হচ্ছে যে ইন অ্যাকর্ডেন্স উইথ অডিট রেগুলেশন, রেগুলেশন অনুসারে হইতে হবে, আইসা অনুসারে হইতে হবে, কোম্পানিজ অ্যাক্ট মানতে হবে, আদার কোনো লোকাল ল থাকলে মানতে হবে, লেবল অ্যাক্ট মানতে হবে, এগুলা মানতে হবে আর কি, ঠিক আছে? এটা হচ্ছে আমার স্কোপ, মানে আমি এই এরিয়াগুলোর উপর ভিত্তি করে করব। আর আমি রিপোর্ট কার কাছে করব? অফকোর্স আমি রিপোর্ট করব কাকে? শেয়ার হোল্ডারদেরকে, তাই না? ঠিক আছে। এর পরবর্তীতে কি, এটা অবশ্যই ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ থাকবে, এটার একটা প্রেসক্রাইব ফরম্যাট থাকবে। তারপরে এটা কি আপনার দেখা গেছে দুই ভাবে হইতে পারে, একটা হচ্ছে যে ধরেন যদি সেটা, এখানে কিসের কথা বলছে, স্ট্যাচুটরি অডিটের কথা বলছে, তো সেটার ক্ষেত্রে এটা অবশ্যই বাইরে যাবে। আর যদি সেখানে রিকোয়ারমেন্ট থাকে তখন সেক্ষেত্রে এটা বাইরে যেতে পারবে না, এটা রিকোয়ারমেন্টের উপর ভিত্তি করে হয় আর কি। ওকে দেন, মোট কথা আমাদের এখানে আমাদের লিখতে হবে কোনটা, যে আমার স্কোপ কতটুকু কাজের আর আমি রিপোর্ট কাকে ইস্যু করব, শেষ। ক্লিয়ার তো? হ্যালো হ্যালো দাদা, এইখানে কন্ট্রাক্ট শব্দটা দিয়ে একটু কনফিউশন, কন্ট্রাক্ট দিয়ে যাতে এটা একটু আরেকবার রিপিট করবেন। আচ্ছা, বলছে যে কন্ট্রাস্ট দিস অ্যাসাইনমেন্ট, দিস অ্যাসাইনমেন্ট মানে কি, উপরেরটা, উপরে অ্যাসাইনমেন্টে কি বলছে আমরা একবার দেখি। দ্য ডিরেক্টর অফ a company are concerned about the reliability and usefulness of the monthly financial information that they receive। তার মানে ডিরেক্টরে মান্থলি ফাইন্যান্সিয়াল ইনফরমেশন যেটা রিসিভ করছে এটারে বিশ্বাস করতে পারতেছে না, এটা কইছে। As a result, the company's auditor have been engaged to review the system। তাহলে এখানে কি বলছে? রিভিউ, সিস্টেম রিভিউ করতে, হ্যাঁ রিভিউ বলছে। আপনারা এই বাকিটা বাদ দেন, কি বলছে? রিভিউ বলছে। রিভিউ বলছে, হ্যাঁ, and the information generated and to report their conclusion। তো রিভিউ কইরা কনক্লুশন দিতে বলছে, ঠিক কি না? জি ঠিক। তো তার মানে আপনার যদি রিভিউ করা হয় তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন, সেটা কি কি করবেন সেটাই এখানে বলা হয়েছে, কেমন? সেটা কি দাদা, এটা কি স্ট্যাটুটরি অডিটর রিভিউ ক্ষেত্রে তো আমরা যেটা উপরে পড়া না, ISRE 200/2400 যেটা আর কি, সেই ক্ষেত্রে এটা আসবে। ওকে, না না, এখানে বলছে কন্ট্রাস্ট দিস অ্যাসাইনমেন্ট উইথ দ্য স্ট্যাটুটরি অডিট। হ্যাঁ দাদা এখানে একটু বুঝতে, রিভিউ বলতে কিন্তু এখানে স্ট্যাটুটরি অডিট বলতেছে। না না, এখানে বলা হয়েছে যে এই এই অ্যাসাইনমেন্টটাকে স্ট্যাটুটরি অডিটে তো একভাবে করে, এখন এই অ্যাসাইনমেন্টটাকে কি করবেন উইথ রিগার্ড টু দ্য স্কোপ অফ দি অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টে আপনি কি কাজ করবেন সেটা স্ট্যাটুটরি অডিটের ভিত্তিতে আপনাকে লিখতে হবে। তো স্ট্যাটুটরি অডিটে তো আপনি কি করবেন, এই কাজগুলো করবেন না, মানে এটা আপনাকে উপরেরটা দেখে বুঝাই দিছে যে উপরেরটা হচ্ছে স্ট্যাটুটরি অডিটের বিপরীত, প্রশ্নেই বলে দিছে, তাই না? জি হ্যাঁ, তো এটা আপনাকে প্রথমেই বুঝে ফেলতে হবে যে উপরের দিকে যেটা বলছে তার মানে স্ট্যাটুটরি অডিট বলে নাই। তো উপরেরটা আমি কিভাবে করব সেটা আমি বলে দিচ্ছি, ক্লিয়ার? উপরটা কিভাবে করব অ্যাজ পার স্ট্যাটুটরি অডিটের কনসেপ্টের, মানে এক্স্যাক্টলি আমরা এখানে একটা জিনিস পড়ছিলাম না, যে প্রত্যেকটা এনগেজমেন্টের সিস্টেমই সেম, আজকে একটা লাইনে পড়ছিলাম না?
আজকেই তো বলছি, কোন জায়গায় বললাম তো। না মনে আধারে হয় বলছেন না। আজকে মনে হয় আধারে যে- আধারে হ্যাঁ। দাঁড়ান, কোথায় যেন এইটা নাকি দাদা all এই assurance যে এই যে এই যে assignments follow the দেখছেন এই same যে basis. all assurance allow the same basis outline That's with the outline, key হ্যাঁ, differences being level of assurance given in the final opinion। দেখছেন? বুঝতে পেরেছি। তো হ্যাঁ, তার হ্যাঁ। মানে এবার আপনাকে স্ট্যাটিউটরি অডিটরের আলোকে আপনাকে কন্ট্রাস্ট করতে হবে যে মানে আপনি এটা কিভাবে করবেন, ঠিক আছে? তো এটার রিপোর্ট কাদের কাছে করবেন আর এটার স্কোপে কতটুক পর্যন্ত আপনি যাইবেন, ঠিক আছে? জি, ওকে। আচ্ছা, এটা গেল। এবার আসেন এখানে। এখানে আমরা কি করব দেখেন, বেনিফিট অফ অ্যান অডিট, এটা তো প্রশ্নে লেখা থাকবো না, প্রশ্নে এভাবে করে থাকবো, ডাইরেক্ট নিচে চলে আসবেন। রিকোয়ারমেন্ট কি বলছে? ডিসক্রাইব দ্য বেনিফিট ইন অ্যাডিশন টু কন্টিনিউয়াস অফ ইটস ওভারড্রাফট ফ্যাসিলিটি। কিচ্ছু বোঝার দরকার নাই, এটা তো বুঝাইতেছে যে সে কন্টিনিউয়াস অফ ওভারড্রাফট ফ্যাসিলিটি মানে কি, সে আগে ওভারড্রাফট ফ্যাসিলিটি নিত, এটারে কন্টিনিউ করার কথা বলছে, তাই না? এটা তো বোঝা যায় নাকি? কন্টিনিউয়াস মানে কি, যেটা অলরেডি চলে আসতেছে এবং এটা আরো চলবো কেমনে, তাই না? জি, চলমান ওভারড্রাফট। চলমান ওভারড্রাফট ফ্যাসিলিটিটাকে কন্টিনিউ রাখার জন্য বেনিফিট ডিসক্রাইব করতে বলছে। ওকে, কিসের? ফ্রম হ্যাভিং অ্যান অডিটের। তার মানে অডিট করাইলে চলমান বেনিফিটটা আমি কিভাবে পাবো, ওভারড্রাফট ফ্যাসিলিটিটা আমি কিভাবে পাবো, এবং সেক্ষেত্রে আমার কি বেনিফিট হবে ওভারড্রাফট ফ্যাসিলিটিটাকে বিদ্যমান রাখার ক্ষেত্রে। আর 2 নাম্বারটাতে বলছে কি, হাউ অ্যান্ড হোয়াই দ্য লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইডেড বাই এ রিপোর্ট অন প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট ডিফার। তার মানে কি, এখানে দুইটা জিনিসের কথা বলা হয়েছে। একটা হচ্ছে, কারণ নাইলে তো এখানে ডিফারের কথা বলা হইতো না, তাইলে ফ্রম দা লেভেল অফ অ্যাসুরেন্স প্রোভাইডেড বাই অডিটরস রিপোর্ট অন অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তাহলে দুইটা জিনিসের পার্থক্যের কথা বলা হয়েছে। একটা হচ্ছে কি, রিপোর্ট অন প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট, যেটা করা হয় কত নাম্বার আইসা অনুসারে? 7 আরে না না, কোনটা দাদা? এই দেখেন, how Forecast by- and why the level of assurance provided by a report on profit and cash flow forecast। তো forecast আমরা কোনটা অনুসারে করি? আমরা তিনটার কথা কইছি। একটা হচ্ছে আইএসএ 500, 3400। আইসা 3400। গুড, হ্যাঁ। তার মানে এটা কি 3400 অনুসারে করি, তাই না? জি জি, forecast করি, ওকে। এটা হচ্ছে ফরকাস্ট। আর এর পরেরটা বলা হয়েছে কি, অডিটরস রিপোর্ট অন দা অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, অডিট অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। তার মানে কি, 500। এটা কত নাম্বারটা আইসা 500, তাই না? জি, ওকে, তাইলে এবার এখানে আমরা কিছু জিনিস বাইর করবো। আমি অলরেডি লিখে রাখছি এখানে কি কি আপনাদের মানে আপনাদের বই মানে আমাদের বই, আমাদের বইতে এইভাবে করে লেখে নাই। আপনি যদি উত্তর দেখেন দেখবেন এখানে কত কিছু লিখে রেখেছে। মেইন কি পয়েন্টই হচ্ছে এটা। একটা হচ্ছে কি, যেটা প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট, এটা করা হয় প্রসপেক্টিভ ইনফরমেশনের উপরে। কিসের উপরে? প্রসপেক্টিভ, যেটা লেভেল অফ অ্যাসুরেন্স কি মডারেট। আর যেটা কিনা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে করা হয়, এটা হয় হিস্ট্রিক্যাল ইনফরমেশনের উপরে, যেটার লেভেল অফ অ্যাসুরেন্স কি হাই। পার্থক্য পাইছি, প্রধান পার্থক্য হচ্ছে এগুলা, ঠিক কিনা? আর টাইপ অফ অ্যাসুরেন্স গিভেন, এখানে প্রসপেক্টিভেরটাতে কি টাইপ অফ অ্যাসুরেন্স গিভেন কি হবে বলেন তো? এটা আমি লিখি নাই যদিও। টাইপ অফ অ্যাসুরেন্স গিভেন লিমিটেড না, প্রসপেক্টিভেরটাতে তো লিমিটেড, তাই না? প্রসপেক্টিভেরটা কি অনুমান নির্ভর না, ওইটা তো লিমিটেড। ওইটা হচ্ছে আইএসআর 3400 অনুসারে লিমিটেড। ফোরকাস্ট যেটা করতে লিমিটেড, হ্যাঁ, আর ফোরকাস্টটা রিভিউ হবে লিমিটেড এক্স্যাক্টলি। আর হিস্ট্রিক্যালটা হবে হচ্ছে আপনার রিজনেবল। তাহলে ক্লিয়ার তো, বুঝছি তো না? তাইলে প্রথম সেন্টেন্সে আমরা পার্থক্য পাই গেছি তিনটা। যেটা প্রসপেক্টিভের, এটা হচ্ছে মডারেট লেভেল অ্যাসুরেন্স, হ্যাঁ মডারেট লেভেলের অ্যাসুরেন্স দিবে। আর এটা টাইপ অফ ওপিনিয়ন হবে
লিমিটেড। আর যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের উপরে সেটা হবে কি রিজনেবল। মানে রিজনেবল প্লাস এটার হিস্ট্রিক্যাল ফাইন্যান্সিয়াল ইনফরমেশনের উপর ভিত্তি করে এটার লেভেল অফ অ্যাসুরেন্স হবে হাই। হাই। ঠিক আছে। আর প্রসপেক্টিভটা করা হবে আইএসএই 3400 অনুসারে, আর যেটা হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা করা হবে আইসা 500 অনুসারে। কেমন? এবার আপনি চাইলে ওই আইসা 500-র ভিতরে আরো ওই যে ভেঙে ভেঙে এগুলো লিখে দিতে পারেন, ওই এরিও বলছিলাম না। জি দাদা। ওকে। আর আইএসএই 3400-র মধ্যে 3টা লিখে দিতে পারেন, সেটা হচ্ছে কি র, তাই না? শেষ। জি। ব্যাস, এটাই হচ্ছে আপনার পরীক্ষার খেলা। এখানে আরো অনেক কিছু দিছে, এত কিছু আপনার এগুলা লিখতে গেলে তো মোটামুটি সানডে মানডে টুইসডে হয়ে যাবো, বুঝছেন? তো এই ক্ষেত্রে আপনার ওই যে আর একটা বিষয়, এগুলো আমরা লাস্টের দিকে আরো ডিটেল যাব, এবং আমি মনে করি যে এগুলা আমরা একটা পরীক্ষা কন্ডাক্ট করবো ভাবতেছি, বুঝছেন? এটা আমি নিজে চিন্তা করছি। তো এটা তাও যদি দেখা যাক, সেটা পরের ঘটনা, তাই এটা আগে ডিসক্লোজ করতে চাই নাই। কারণ এটা আমাদের অনেকের হচ্ছে কি, আপনারা যারা এখানে থাকবেন তাদের সবার আমি শিওর যে প্রশ্ন দিয়ে আটকাইতে পারবে না। তো যদি আটকাইতে পারে সেটা হচ্ছে সময় দিয়া। তো আমি চিন্তা করছি আমরা একদিন প্রশ্ন হচ্ছে এভাবে করে থাকবে, মানে আপনাদের সকলকে ধরেন সফট কপি দিয়ে দেওয়া হবে এবং রিকোয়েস্ট করা হবে যে যাতে করে কেউ এটা না দেখেন। তো এক্ষেত্রে ওই প্রশ্নটা আপনারা সবাই হচ্ছে মানে প্রিন্ট করাইয়া সুন্দর করে খামে ভরি রাখবেন, ভুলেও প্রশ্ন দেখবেন না। একদিন আমরা সবাই মিলে থাকবো, থেকে হচ্ছে এটার মধ্যে পরীক্ষা দিব। এখানে 4 ঘন্টা থাকবে, 4 ঘন্টা না মানে 3.5 ঘন্টা। এটার টাইম থেকে শুরু করে সব দেখা হবে, সবাই যার যার পড়ার টেবিলে বসে এটা লিখবেন, আর এটা হচ্ছে এসিএ দের দ্বারা একবার দেখানো হবে। ঠিক আছে, বুঝছেন? এটা আমার নেক্সট প্ল্যান, এটা তাও মানে এটা আমি মাথায় রাখছি, এটা করলে খুবই ভালো হবে। তো এখানে যারা আমাদের এখানে একদম কি বলবো তরুণ এসিএ যারা আছে তারাই হচ্ছে এগুলাকে দেখবে আর কি। প্রশ্ন বানানো টানানো এগুলো আমি ভাবতেছি তাদেরকে দিয়ে হবে, তবে এটা ডিপেন্ড হলে অনেক ভালো একটা বিষয় হবে আর কি। দেখা যাক সেটা কি করা যায়। এটা মক টেস্টের মতো হবে কাইন্ড অফ। মক টেস্টই, হ্যাঁ। তো আপনারা আবার ছবি তুলে পাঠাই দিবেন এরপরে বাকিটা, কারণ আমাদের তো এমন না যে স্টুডেন্ট সংখ্যা 1000। তো এটা ডিপেন্ড করবে, তবে সেটা এখনো শিওর না, এটা আমি মাথায় রাখছি, পরে দেখা যাক কি হয়। দেখেন, এটা এক্সিকিউট করেন, এটা খুবই হেল্পফুল হবে হোপফুলি। না না হোপফুলি তো হবে। এখন ভাই যদি এটা এক্সিকিউট করতে যায় ওনাদেরকে আলাদা টাকা পয়সা দিতে হবে না, এটাই তো এটা বিষয়। আপনি যেহেতু প্ল্যান করছেন, এটা সবার জন্য সাপোর্টিভ। অবশ্যই এটা আমি সবাই যদি হ্যাঁ হু বলে তারপরে একটা প্রপোজাল রাখবো, তারপরে সবাই যদি হ্যাঁ বলে তাইলে হবে, এটা আমার বিশ্বাস। ঠিক আছে, তাহলে এটা এক্সামের আগে কি করা যায়? হ্যাঁ এক্সামের আগেই তো করব। আচ্ছা ওকে, তাহলে এবার আসেন। তাহলে আমরা 2 নাম্বারটার প্রশ্ন পড়ার আগে উত্তর পাই গেছি কিনা? আপনার কি প্রশ্ন যাওয়া লাগছে, দেখা লাগছে কোনো কিছু লাগছে? আপনি বলেন, প্রশ্ন দেখা লাগছে? লাগে নাই? এখন না শুধু ভাই। প্রথমটার জন্য আপনাকে প্রশ্ন দেখতে লাগবে, দ্বিতীয়টার জন্য প্রশ্ন দেখার দরকারই নেই, আপনি এমনি লিখে দিয়ে আসেন, ওকে ডান, ছক্কা। আর প্রথমটার জন্য এখন আপনার প্রশ্ন লাগবে কি বলছে, দা বেনিফিট। কিসের বেনিফিট? অডিটের বেনিফিট, ওভারড্রাফট ফ্যাসিলিটি চালু করার জন্য। এবার আসেন আমরা একটু পড়ি। ড্যাশ ড্যাশ লিমিটেড ওয়াজ এস্টাবলিশড ইন এত সাল টু প্রডিউস, প্রোডাক্ট বানার জন্য আর্কাইলিক্সের আর কি, which are used as a display units in the retail industry, যেটা রিটেল ইন্ডাস্ট্রিতে ডিসপ্লে করা হয়, দেখানো হয়। The share are owned equally by 2 executive and 2 non-executive director. আমরা নন এক্সিকিউটিভ ডিরেক্টর কথা জানি, তারা কিন্তু এখানকার শেয়ার কিনে না, কিনলেও 1% মানে খুবই কম, মানে 1%-এর কম আই গেস নন এক্সিকিউটিভ ডিরেক্টররা। আর এক্সিকিউটিভরা হচ্ছে আর কি শেয়ার হোল্ডার হইতে পারে, এক্সিকিউটিভ ডিরেক্টর যারা তারা। আর তাদের এক্সিকিউটিভ ডিরেক্টরদের স্বার্থ সংশ্লিষ্টতা থাকে, নন এক্সিকিউটিভ ডিরেক্টরদের স্বার্থ সংশ্লিষ্টতা থাকে না ওই কোম্পানিতে, ওরা নিঃস্বার্থ হয় আর কি। তো দ্য কোম্পানিজ রেভিনিউ ইনক্রিজ স্টেডিলি ওভার ফার্স্ট 2 years অফ ট্রেডিং, মানে এটার রেভিনিউ বাড়তে আছে। দ্য রেজাল্ট ফর দ্য ফার্স্ট ইয়ার ট্রেডিং ইন্ডিকেটেড অ্যান অপারেটিং প্রফিট মার্জিন 15%, and the management accounts for the second year of trading indicates that it has incurred 18%, অর্থাৎ ফার্স্ট ইয়ারে 15%, সেকেন্ড ইয়ারে 18% বাড়ছে। দ্য ডিরেক্টর আর কারেন্টলি নেগোসিয়েটিং এ কন্ট্রাক্ট ওর্থ 6 লাখ টাকা টু সাপ্লাই এ মেজর রিটেলার হুইচ হ্যাজ ওভার 100 আউটলেটস থ্রুআউট বাংলাদেশ। অর্থাৎ তারা চাইতেছে যাদের বাংলাদেশে 100টা আউটলেট আছে বা ওই যে শোরুম আছে বলতে পারেন, সেখানে তারা সাপ্লাই দিতে
যেটা কিনা 6 লক্ষ টাকা সমমূল্যের। দ্য কোম্পানি উইল রিকোয়ার অ্যান ইনক্রিজড ওভারড্রাফট ফ্যাসিলিটি টু ফুলফিল দ্য অর্ডার। এখন কোম্পানির কাছে এত টাকা নাই, তাই কোম্পানি যেহেতু টাকা লাগবে তাই ওভারড্রাফট ফ্যাসিলিটিটা বাড়াইতে চাইতেছে। দ্য ফাইন্যান্স ডিরেক্টর অফ Acrylics Limited has prepared a business plan for submission to the company's bankers in support of request for a longer বা লার্জার ওভারড্রাফট ফ্যাসিলিটি। লার্জার বলছি, হ্যাঁ, লার্জার মানে কি বড়, আর যদি লার্জারের বদলে লঙ্গার থাকতো ওমা ভাই একটু কথাবার্তা বলেন। দীর্ঘমেয়াদী, হ্যাঁ, মানে ওইটা সময় বেশি দিনের, ঠিক আছে। এরপর হচ্ছে লার্জার মানে হচ্ছে অ্যামাউন্ট বেশি দিব। দ্য প্ল্যান ইনক্লুডস ডিটেলস অফ দ্য company's production, product managers, market, methods of operation, in financial information. The financial information includes profit and cash flow forecast for 6 months. তার মানে এখানে ফরকাস্টের বিষয় চলে আসছে। কিসের বিষয় আসছে? ফরকাস্টের, ঠিক আছে। যেটা ওই যে পরের এটার জন্য এটার দরকার নাই, বলছে এটার জন্য আমরা এমনি লিখতে পারি, মানে ওই যে 2 নাম্বারটা 3.2 এর জন্য আপনার এটা না হইলেও চলবো। প্রথম কথা হয়েছে এটা। দ্য প্ল্যান ইনক্লুডস ডিটেলস অফ দ্য, কারণ আমরা জানি গেছি যে ফরকাস্ট হলে কি করতে হয় আর অডিট হলে কি করতে হয়, পার্থক্য। তো এটাই আপনাকে বলতে বলছে, তো এটার জন্য উপরেরটা লেখার দরকার নেই। এবার হচ্ছে যে বলছে যে প্ল্যান ইনক্লুড ডিটেলস অফ দ্য ফাইন্যান্সিয়াল প্রোডাক্টস, ম্যানেজমেন্ট, মার্কেট, মেথড অফ দ্য অপারেশন, আর দেন ফাইন্যান্সিয়াল তারপর হচ্ছে দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন ইনক্লুডস প্রফিট অ্যান্ড ক্যাশ ফ্লো ফরকাস্ট ফর দ্য 6 months ending এত তারিখ, টুগেদার উইথ ডিটেলস অফ দ্য অ্যাজাম্পশন অন হুইচ দ্য ফরকাস্ট আর বেসড অ্যান্ড দ্য অ্যাকাউন্টিং পলিসিস ইউজড ইন compiling profit forecast. The company's banker required this, মানে এখানে ব্লা 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 ব্লা, এখানে বলছে যে যা আছে পরবর্তীতে সব ফরকাস্ট শেষ, কিছু তথ্য দেয়া আছে আর কিছু হচ্ছে ফরকাস্টের ভিত্তিতে আমি ওভারড্রাফট ফ্যাসিলিটি চাই, শেষ। এখন বলছে যে এটা অডিটের ক্ষেত্রে কত, মানে অডিট করাইলে ওভারড্রাফট ফ্যাসিলিটি বাড়বো কিনা, ব্যাস। তাইলে এখানে কি বেনিফিট লিখে দিবেন, শেষ। এখানে কি উপরের গুলোর দরকার আছে? নাই। তাইলে ওই আগেরটা যেখানে ইন্স্যুরেন্স ছিল এখানে সেটা কি লিখবেন? ব্যাংক লিখবেন, ব্যাস, শেষ। বুঝছেন? হ্যালো, জি, ক্লিয়ার তো না? ক্লিয়ার। ওকে, তাহলে এটা মনে রাখবেন, সবচাইতে বেশি এই ধরনের শুভঙ্করের ফাঁকি দেয় বিজনেস স্ট্র্যাটেজি, মানে প্রশ্নের মধ্যে, বুঝছেন। এখানে অনেক প্রশ্ন আছে, রিকোয়ারমেন্ট পড়ি আপনি উত্তর দিতে পারবেন, উপরের দিকে ধরারও দরকার নেই। এরকম অনেক প্রশ্ন আছে যেটা আমি এই যে 1 দিন 2 দিন 3 দিন এই কয়েকদিন আমি প্রশ্ন ঘাটাঘাটি করতেছি, ওইটা আলোকে বুঝলাম যে প্রশ্নটা বোধহয় কোনটা আসছে, মেন প্রশ্নটা বোধহয় যে 3.2 তে যেটা পড়লেন এটা তো বলার পর না বুঝতে পারলাম, কিন্তু একবার পড়ে তো বা 2বার পড়ে এটা আন্ডারস্ট্যান্ড কঠিন ব্যাপার। মানে আপনাকে তো অবশ্যই বই পড়তে হবে, তাইলে বুঝবেন যে বইয়ের কোন জায়গা থেকে এটা লিখতে। আপনি দেখেন আমি কিন্তু এখানে এটার জন্য কিছু কি আমি নিজে লিখছি বলেন তো? না, তাই না? এই মামুনুর ভাইয়া একটু মিউট করিয়েন ভাই। হ্যাঁ আমরা কিন্তু ভাই, এই সিনারিওতে আমরা যেটা দেখলাম, নন এক্সিকিউটিভ ডিরেক্টর আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর, এখানে বেসিক ডিফারেন্সটা কোথায় একটু কি? আচ্ছা, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে হচ্ছে সে পুরাপুরি ইন্ডিপেন্ডেন্ট, আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর মানে হচ্ছে যে সে পরিচালনায় অংশগ্রহণ করে না, বুঝছেন। মানে এক্সিকিউটিভ আমরা যদি বলি যে সিইও মানে কি, চিফ এক্সিকিউটিভ অফিসার, তো প্রধান নির্বাহী কর্মকর্তা। আর নন এক্সিকিউটিভ ডিরেক্টর মানে হচ্ছে সে পরিচালনায় সরাসরি অংশগ্রহণ করে না আর কি। আর ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর মানে হচ্ছে সে পুরা বায়াসনেস থাকবে না তার মধ্যে, মানে কোনো বায়াসনেস থাকবে না। হ্যালো, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর কি পরিচালনায় অংশগ্রহণ করে হ্যাঁ, করতে পারে, কিন্তু তার এখানে কোনো স্বার্থ নাই আর কি, বুঝছেন। অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টরের ক্ষেত্রে সে শুধুমাত্র রিমিউনারেশনটাই হয়তো বা পাবে, এর বেশি কিছুই না। আর মানে এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ মানে ইন্ডিপেন্ডেন্ট বলা হচ্ছে, ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর বলা হচ্ছে ওনারশিপের উপর ভিত্তি করে, মানে ডিরেক্টরের কি ওই কোম্পানিতে ওনারশিপের দিক থেকে কিছু আছে নাকি নাই তার উপর ভিত্তি করে। আর এক্সিকিউটিভ নন এক্সিকিউটিভ বলা হচ্ছে অপারেশনের দিক থেকে ভিত্তি করে, মানে তার কাজের দিক থেকে ভিত্তি করে, ঠিক আছে। একটা ওনারশিপের একটা কাজের। হ্যালো, ঠিক আছে দাদা, সূক্ষ্ম পার্থক্য আছে আসলে।
এমনি এখন বুঝছেন সূক্ষ্ম পার্থক্যটা কোনটা? হ্যাঁ হ্যাঁ, একজন হচ্ছে পরিচালনা অপারেশনাল দিক থেকে, আর একজন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, যে তার হচ্ছে কোনো ওনারশিপের দিক থেকে, ওনারশিপের দিক থেকে। আপনি যেহেতু এটা বলছেন, এটার সাথে আপনারা অনেকে হয়তো অ্যাকাউন্টিং এ পরীক্ষা টরীক্ষা দিবেন, সো এটার সাথে একটা জিনিসের মিল আছে, তাই বলতেছি। বলার কথা না, আমার দরকার ছিল না, তারপরও প্রিফারেন্স শেয়ার আছে না? জি জি হ্যাঁ, এটা দুই ধরনের ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রফিটের দিক থেকে, আর একটা হচ্ছে ক্যাপিটালের দিক থেকে। ঠিক আছে, প্রফিটের দিক থেকে এটাকে বলা হয়েছে কিউমুলেটিভ, কিউমুলেটিভ, আর হচ্ছে নন কিউমুলেটিভ। আর ক্যাপিটালের দিক থেকে মানে এটা হচ্ছে প্রফিট ডিস্ট্রিবিউশনের দিক থেকে, আর একটা হচ্ছে ক্যাপিটাল ডিস্ট্রিবিউশন দিক থেকে। এটাকে বলা হয়েছে রিডেমেবল, আর হচ্ছে ইরিডিমেবল। নন মানে ইরিডিমেবল, হ্যাঁ, বা নন রিডেমেবল, যাই হোক, হ্যাঁ, ইরিডেমেবল। এখন যেটা ইরিডেমেবল আর যেটা রিডেমেবল, ঠিক আছে, ইরিডেমেবল হচ্ছে কি এই টাকা কোনোদিন তাকে ফেরত দেওয়া বাধ্যবাধকতা নাই, আর রিডেমেবল প্রেফারেন্স শেয়ার হচ্ছে এই টাকা তাকে ফেরত দেওয়ার বাধ্যবাধকতা আছে। তার মানে রিডেমেবল প্রেফারেন্স শেয়ারকে লোনের সাথে কম্পেয়ার করা হয়, লোন, লং টার্ম বড়োইং, ঠিক আছে, এই গেল। আর কিউমুলেটিভ আর নন কিউমুলেটিভ এর পার্থক্য হচ্ছে, কিউমুলেটিভটা হচ্ছে ধরেন প্রেফারেন্স শেয়ারে তো একটা পার্সেন্টেজ অনুসারে প্রফিট দেয়া থাকে, মানে প্রেসক্রাইব পার্সেন্টেজ, ধরেন বললো যে 10%, কেমন? এখন একটা কোম্পানি যদি ধরেন কোটি টাকা লাভ করে, তাইলে ধরেন কথার কথা একটা কোম্পানি 10 টাকা করে লাভ করলো শতকরা। এখন যদি সেটা কিউমুলেটিভ হয়, হ্যাঁ, কিউমুলেটিভ শেয়ার হয়, তাহলে ধরেন 10 টাকা করে পাওয়া যাবো। ধরেন বলছে যে প্রত্যেকটা কিউমুলেটিভ শেয়ার হোল্ডারে 100 টাকায় 10 টাকা করে দিবে। তাহলে 2024 সাল যদি হয়, ঠিক আছে, ধরেন 2024 সাল, 2021-22 দি বুঝাই, হ্যাঁ, ধরেন এখানে হচ্ছে 2021, 22, 23, 24, কেমন? এখানে যদি ধরেন প্রথম বছর প্রফিট বেশি হয় নাই, কম হয়েছে, তো তারা দিছে 8 টাকা। 22 সালে দিল প্রফিট কম হয়েছে 60 টাকা। আর 23 সালে অনেক প্রফিট হয়েছে, ধরেন 50 টাকা প্রফিট দেওয়ার মতো আছে, কিন্তু সেটা যদি কিউমুলেটিভ হয় তাহলে সেক্ষেত্রে সে পাবে 15 টাকা। আর সেটা যদি নন কিউমুলেটিভ হয় তাহলে সে পাবে কত? 10 টাকাই, 15 টাকা পাবে না। তার মানে কিউমুলেটিভ অনুসারে আগের বছরে কোনো প্রফিটে যদি কম দেয়া হয়, পরে গিয়ে সেটারে রিকভারি করে দেওয়া হয়। আর নন কিউমুলেটিভ অনুসারে যত টাকা দেওয়ার কথা বলা আছে ঠিক তত টাকাই দিবে, বেশি হইলেও আর বেশি দিবে না। বুঝছেন? মানে বিগত বছরে যেটা ঘাটতি ছিল সেটাকে পূরণ করবে না। এটা হচ্ছে নন কিউমুলেটিভে, তো বুঝছেন? কম হলে কি কম দিবে? হ্যাঁ, কম হলে কি কম দিবে নাকি কম ফিক্স? হলে কম দিবে, হ্যাঁ হ্যাঁ, কম হলে কম দিবে, বেশি হইলে 10 টাকা দিবে। এটা হচ্ছে নন কিউমুলেটিভ, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ, প্রসিড। আচ্ছা, ওকে। তো এটা বুঝাইতে গেছি কেন, এটার সাথে ওইটারও একটু এটা যেমন এমন ছিল এক্সিকিউটিভ, নন এক্সিকিউটিভ, ইন্ডিপেন্ডেন্ট, তো এটার জন্য ভাবলাম যে এটার সাথে এটার একটা বিষয় আছে, তাই বললাম। ওকে, তাহলে আমাদের এই চ্যাপ্টার কি শেষ না? আর একটা আছে। আচ্ছা দেখেন, এবার দেখেন, বলছে যে আমরা সোজা নিচে চলে যাই। কি বলছে? বলছে আইডেন্টিফাই দ্য স্পেসিফিক ম্যাটারস ইউ উড কনসিডার হোয়েন এক্সামিনিং দ্য অ্যাজাম্পশন। তাহলে অ্যাজাম্পশনটাকে এক্সামিন করার সময়, তার মানে উপর অবশ্যই অ্যাজাম্পশনের কথা বলা হয়েছে, ঠিক কিনা? তো অ্যাজাম্পশন করলে কত নাম্বার আইসা? আইএসএই 3400, ঠিক কিনা? আর যদি সেটা বলতো যে মাঝামাঝি সময়ে, তাইলে কি হইতো? 2410, 3410। 3400 সরি, রিভিউ হইলে 2410। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। না না, যদি প্রসপেক্টিভ মানে তো এটা রিভিউ না, প্রসপেক্টিভ মানে তো হচ্ছে পুরাটাই এটাই না, এখানে 6 মাসের বলবে না, ওই যে রিভিউর ক্ষেত্রেই 6 মাসের বলবে। থ্যাংক ইউ। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এখানে রিভিউর ক্ষেত্রে 6 মাসের বিষয় থাকবে, ইন্টারিম বা সামথিং লাইক দ্যাট। কিন্তু আপনার ওই যেটা হচ্ছে আপনার কি বলেন প্রসপেক্টিভ, যেটা ওইটার ক্ষেত্রে 6 মাস 6 মাসের থাকবো না। এখানে প্রসপেক্টিভ মানে ভবিষ্যৎ, আর ভবিষ্যৎ মানে 3400, ঠিক আছে? ওকে, তার মানে আমরা বুঝতে পারতেছি উপরেরটা হয়েছে প্রসপেক্টিভ, তার মানে 3400, আর লেভেল অফ অ্যাসিউরেন্স হবে ওইখানে কি? লিমিট লেভেল অফ অ্যাসিউরেন্স, লিমিট লেভেল অফ অ্যাসিউরেন্স হবে মডারেট, আর টাইপ অফ ওপিনিয়ন গিভেন হবে ওপিনিয়ন হলেও নেগেটিভ। মানে লিমিটেড। টাইপ অফ ওপিনিয়ন গিভেন, এটা হচ্ছে লিমিটেড, লিমিটেড তাই না? ওকে, হ্যাঁ।
আর যদি আপনি বলেন যে নেগেটিভ, ওকে, তার মানে আমরা সবই বুঝে গেছি, এটা হচ্ছে 2 নাম্বারটা 4.2 এর উত্তর। ঠিক আছে, আপনি দেখেন এক্সপ্লেইন দ্য লেভেল অফ অ্যাসুরেন্স দ্যাট উইল বি প্রোভাইডেড ইন অ্যাসুরেন্স রিপোর্ট। তো যেহেতু এটা কি ISA 3400 মানে ভবিষ্যৎ মানে এখানে তথ্যের কোনো এটা নাই, মানে মানে কি বলে অ্যাকচুয়াল না তথ্য, তো তার মানে এখানে আমি মডারেট দিতে হবে। ঠিক আছে, এটা ওই যে এক্সপ্লেইন দ্য লেভেল মানে কি মডারেট লেভেল মানে মডারেট। ঠিক আছে, তো আপনি এটা বলবেন যে যেহেতু এখানে প্রসপেক্টিভ, তাই এখানে আইসা 3400 অনুসারে, তাই এখানে মডারেট হবে এই, শেষ, সিম্পল কথা। ঠিক আছে, এখানে আর একটু এডিট করে দিই, দাঁড়ান একটু লিখি দিই। তো দাদা দুটো প্রশ্নের Moderate. মধ্যে পার্থক্য কি দেখাচ্ছে? প্রথমটা আইডেন্টিফাই আর দ্বিতীয়টা এক্সপ্লেইন। বুঝি নাই প্রথমটা। 4.1 আর 4 এই দুটো প্রশ্নের মধ্যে পার্থক্যটা একটু কি? আইডেন্টিফাই আর একটা আছে এক্সপ্লেইন, তাই বলতেছে নাকি এখানে? প্রথমটা হচ্ছে যে অ্যাজাম্পশনের সময় কোন জিনিসগুলা কনসিডার করবেন, বিবেচনা করবেন, এটা আপনাকে নিজ থেকে লিখতে হবে। মানে ধরেন আপনি দেখবেন যে অ্যাজাম্পশন গুলো ঠিক মতো করছে কিনা, উল্টা পাল্টা অ্যাজাম্পশন আছে কিনা, তারপরে তারা যতটা মানে এই জিনিসগুলো দেখবেন। র আর এ ডব্লিউ যেটা বলেন ওইটা? না, RAW তো হচ্ছে প্রসেস। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে প্রসেস অফ রিভিউ। রিভিউ। RAW যেটা, এটা হচ্ছে প্রসেস অফ রিভিউ না, সরি, প্রসেস অফ আদার অ্যাসুরেন্স এনগেজমেন্ট। রিভিউ না, রিভিউ তো হচ্ছে AI, তাই না? হ্যাঁ, রিভিউ তো হচ্ছে AI। তো এই প্রসেস অফ আদার অ্যাসুরেন্স এনগেজমেন্ট মানে প্রসপেক্টিভের ক্ষেত্রে এটা প্রসেস বলা আছে, কিন্তু 1 নাম্বার প্রশ্নে প্রসেস বলে না। 1 নাম্বার প্রশ্নে যে আপনাকে কি কি জিনিসগুলা বিবেচনা করতে হবে অ্যাজাম্পশন কনসিডার এক্সামিনের ক্ষেত্রে। এবার অ্যাজাম্পশন গুলা যেগুলোর উপর ভিত্তি করে আপনি ওপিনিয়ন দিবেন, তার মানে কি এগুলা সত্য কিনা, এটার জন্য আপনাকে উপরে এটা একটু পড়তে হবে, মানে এটার জন্য সিনারিও পড়ার দরকার আছে। ঠিক আছে, আচ্ছা আমি আগে এটা একটু লিখি দিই। মডারেট লেভেল, দেন হচ্ছে টাইপ অফ অ্যাসুরেন্স হচ্ছে আপনার টাইপ অফ অ্যাসুরেন্স না, টাইপ অফ ওপিনিয়ন দিবেন। ওপিনিয়ন হচ্ছে কি বলেন? কোনটা দাদা? মডারেট না, টাইপ অফ ওপিনিয়ন, টাইপ কি? লিমিটেড। মডারেট তো হচ্ছে কি লেভেল, মডারেট তো হচ্ছে লেভেল। হ্যাঁ, বইতে আছে লেখা আছে অ্যাসুরেন্স টাইপ আছে লিমিটেড, অ্যাসুরেন্স লেভেল মডারেট, আরেকটা লেখা আছে অপিনিয়ন এন্ড কনক্লুশন নেগেটিভ। হ্যাঁ, তো এটাই তো। না ওপিনিয়ন, টাইপ অফ ওপিনিয়ন বললাম না, আর হচ্ছে যে ওপিনিয়ন নেগেটিভ রিভিউর ক্ষেত্রে এবং ফোরকাস্টিং এর ক্ষেত্রে। হুম অডিট ছাড়া বাকি ক্ষেত্রে শেষ। বাকি ক্ষেত্রে হিস্টোরিক্যাল অডিট, ফিনান্সিয়াল। হ্যাঁ, এই যে লিমিটেডেরটা কি লেখা আছে বললেন জানো? লিমিটেড আছে টাইপ অফ অ্যাসুরেন্স লিমিটেড, এখানে আছে অ্যাসুরেন্স লেভেল মডারেট এবং অপিনিয়ন আছে নেগেটিভ। ওপিনিয়ন অথবা কনক্লুশন। হ্যাঁ, এই তো টাইপ হচ্ছে মডারেট, সরি টাইপ হচ্ছে লিমিটেড। ঠিক আছে, টাইপ অফ ওপিনিয়ন লিমিটেড, টাইপ অফ ওপিনিয়ন দিব না, টাইপ অফ অ্যাসুরেন্স দিই। তারা অ্যাসুরেন্স টাইপ আছে আর কি, জি দাদা ওইটাই হবে টাইপ অফ। টাইপ অফ অ্যাসুরেন্স ওকে, তাহলে হচ্ছে এই শেষ। ওকে, ব্যাস এটাই হচ্ছে এটার উত্তর, শেষ, একদম পুরোপুরি লিখে দিছি। আপনারা চাইলে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। দেখেন এরপরে কি হইলো, এবার আসেন ম্যাটার শুড কনসিডার। এবার ম্যাটার কনসিডার করতে হলে আমার উপরে দেখতে হইব কি বলছে। ক্যাশ ফ্লো ফরকাস্টের কথা বলা আছে। ইউর ফার্ম হ্যাজ বিন এঙ্গেজড টু এক্সামিন দ্য ক্যাশ ফ্লো ফরকাস্ট অফ prepared by the management of a company whose principal activity is in installation of electrical system. মানে ইলেকট্রিক্যাল সিস্টেম ইনস্টল করে ফর দ্য কাস্টমার ইন দ্য রিটেল, কনস্ট্রাকশন, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ইন বাংলাদেশ। ওকে ফাইন। All contractor fixed price
কনজিউমার পে 95% অফ দ্য কন্ট্রাক্ট অন কমপ্লিশন অফ দ্য ওয়ার্ক, তার মানে কাজ শেষ হইলে 95% কমপ্লিট করে, আর উইথ হোল্ড 5% অফ দ্য কন্ট্রাক্ট প্রাইস ফর আপ টু 6 মান্থ ফ্রম দ্য ডেট অফ কমপ্লিশন, যেদিন কমপ্লিশন হয় তারপরের থেকে 6 মাসের মধ্যের জন্য তারা রিটেইন করে থাকে 5%। কেন? ইন কেস রিমেডিয়াল ওয়ার্ক ইজ রিকোয়ার্ড। রিমেডি মানে কি, ওই যে পরবর্তীতে যদি কোনো কারণে ঠিকঠাক করার দরকার হয় তখন ওই 5%-এর টাকা দিয়ে করবে। দা ম্যাটেরিয়াল মানে তখন ওই কাজ করাবে আর ওই 5%-এর টাকা দিবে আর কি। দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড কম্পোনেন্ট ইউজড আর ব্রট ফ্রম সাপ্লায়ার্স হু রিকোয়ার পেমেন্ট উইদিন 30 days অফ ইনভয়েস ডেট, অর্থাৎ এখানে পেমেন্ট হয় কিসের? 30 দিনের, অর্থাৎ ইনভয়েস হওয়ার 30 দিনের মধ্যে পেমেন্ট করার কথা বলা আছে, ইনভয়েস হওয়ার 30 দিনের মধ্যে। তো তার মানে ওই যে আমরা একটা জিনিস বুঝাইছিলাম না গত ক্লাসে, ওই যে 2-10-30, আমরা ফাইন্যান্স বোঝাইতে গিয়ে যদিও বোঝাইছি, মানে আমরা বলছিলাম না 3 ভাবে ফাইন্যান্স করা যায়। একটা হচ্ছে কি শেয়ার হোল্ডারদের টাকা, একটা হচ্ছে কারো থেকে ধার নিয়ে, আর একটা হচ্ছে যাদের থেকে আপনি কিনতেছেন তাদের টাকা আটকায় রেখে, ঠিক কিনা? তো এখন এই যে তাদের টাকা, এখন আপনি তাদেরকে 30 দিনের সময়, মানে অর্থাৎ ইনভয়েস ডেট হওয়ার 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করার বলা আছে। এবার এজ এ রেজাল্ট অফ সিগনিফিক্যান্ট ফল ইন ডিমান্ড, এবার ওই যে যেটার কথা বলা হয়েছে যারা কিনা ইনস্টল করে ইলেকট্রিক্যাল জিনিস, ওইটার আস্তে আস্তে করে ডিমান্ড হ্রাস পাইতেছে, বারবার মানে পড়তেছে আর কি, ডিমান্ড কমে যাইতেছে। ফর ইটস সার্ভিস দ্য কোম্পানি হ্যাজ ক্লোজ টু ইটস রিজনাল ডিপো, অর্থাৎ এটার কারণে দুইটা ধরেন স্থানীয় দুইটা অফিস বন্ধ করে দিছে, অ্যান্ড পুট বোথ প্রিমাইসেস ফর সেল, এবং ওই দুইটা বন্ধ করে ওই জিনিসটা বিক্রি করার উদ্দেশ্যে ঘোষণা দিয়ে দিছে। ইট হ্যাজ অলসো মেড 25% অফ দ্য এমপ্লয়িজ রিডান্ডেন্ট, অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যে 25% এমপ্লয়ি হুদাই আছে, দরকার নাই, ঠিক আছে, মানে এগুলা বাদ দিয়ে দিব আর কি এক কথায়, ঠিক আছে। এখন তাহলে এবার বলছে, এবার দেখেন এক্সামিনিং দ্য অ্যাজাম্পশন, এবার অ্যাজাম্পশনের মধ্যে আপনি কি কি দেখবেন? তা আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু জিনিস আমি দাগাই নাই, তা এখন দাগাচ্ছি, পরে আবার মুছে ফেলবো। দেখেন পে করতেছে না 95% পে হইতেছে কি না, অ্যাজাম্পশনের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে 95% কি পে হইছে কিনা। হ্যালো, জি দাদা। হ্যাঁ, এর পরবর্তীতে বলছে 6 মাসের মধ্যে ওই 5% পেমেন্টের কথা বলা আছে, ওই 5% পেমেন্ট 6 মাসের মধ্যে করে কিনা, ঠিক আছে, মানে ওয়েদার, আপনি সবগুলোতে ওয়েদার ইউজ করে এগুলা লিখবেন। এরপর হচ্ছে 30 দিনের ইনভয়েস ডেটের 30 দিনের মধ্যে পেমেন্ট করার কথা বলা আছে, ইনভয়েস ডেটের মধ্যে 30 দিনের মধ্যে পেমেন্ট করে কিনা, ঠিক আছে। জি এর পরবর্তীতে কি এমপ্লয়িজ 25%, এটা হয়ে গেছে। এখন এখানে এমপ্লয়িজ 25% মানে রিডান্ডেন্ট হচ্ছে, এটা অ্যাকচুয়ালি হচ্ছে কিনা, এবং তাদেরকে বাদ দেওয়ার পরে এই টাকাকে কি করা হবে, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে। এখন এটা আপনি যদি আমাদের এখানে ম্যানুয়াল দেখেন, এখানে দেখবেন যে ভাইঙা দিছে, এত ভাইঙা দিবেন আপনি তখন যখন আপনার মানে ওই প্রশ্নের জন্য 10 থেকে 12 মার্ক লেখা থাকবে, আর যখন এটাতে 3 থেকে 4 মার্ক লেখা থাকবে, এখানে তো আর মার্ক লেখা নাই, মার্ক লেখা আছে নাই, তো এই ক্ষেত্রে আপনি চাইলে একবারে দিয়ে দিতে পারেন, বুঝতে পারছেন? যেমন এখানে যদি আমরা বলি, এখানে কি করছে তারা, রিসিপ্টের মধ্যে কি কোন কোন জায়গায় ফোকাস করতে হবে বলছে, তারপর হচ্ছে কি পেমেন্টের কোন কোন জায়গায় ফোকাস করতে হবে বলছে। এই অ্যাজাম্পশন গুলাকে বিশ্বাস করার জন্য আপনাকে এই জায়গাগুলোতে ফোকাস করে তারপর অ্যাজাম্পশনকে আপনি বিশ্বাস করবেন যদি এই জায়গাগুলো ঠিক থাকে, তো এটাই বলছে আর কি। কেমন? তা আপনি হচ্ছে এখানে এভাবে করে ভেঙে না লিখে একসাথে লিখে ফেলতে পারেন যে এরা কি করছে, রিসিপ্ট ফ্রম সেলস প্রিমাইজেস, মানে রিসিপ্ট হচ্ছে একটা, প্রথমটা হচ্ছে রিসিপ্ট ফ্রম কাস্টমার, ট্রেডিং রিসিপ্ট রিফ্লেক্ট মানে রিসিপ্ট ফ্রম কাস্টমার, ঠিক আছে। আপনার আমি এখন বই থেকে বলতেছি, হ্যাঁ। এরপর 2 নম্বরে বলছে রিসিভ ফ্রম সেল প্রিমাইজেস, আমি একদম অ্যান্সারে চলে গেছি, রিসিভ ফ্রম সেল, এতক্ষণ আমি ডাইরেক্ট প্রশ্নে ছিলাম, এখন অ্যান্সারে চলে গেছি। তো রিসিভ ফ্রম সেল প্রিমাইজেস মানে সেল প্রিমাইজেস এর থেকে যেটা রিসিভ করবে, তো ওই যে 2টা ডিবো বেচার কথা কইছে না, তো ওই যে বেচার ক্ষেত্রে তারা কি প্রপার ভ্যালু পাইছে কিনা এটা, আর পেমেন্টের ক্ষেত্রে তাদের যে খরচগুলো হইতে পারে ওই 30 দিনে, ধরেন র ম্যাটেরিয়াল, এখানে কোনো ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স হইতে পারে কিনা, হইতেই তো পারে না, প্রভিশন রাখা হয় না এটার কারণে ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্সের জন্য, অ্যালাউন্স ফর ইরিকভারেবল ডেপ্ট এক্সপেন্স। তো এক্সট্রা কোনো কস্ট আছে কিনা, কোনো প্রফেশনাল কস্ট আছে কিনা, যেহেতু 2টা স্যাপ এটা বিক্রি করে ফেলবে, এই জিনিসগুলো আপনাকে বিবেচনা করতে হবে। জাস্ট এক কথা বলছি যে আপনার এই প্রতিষ্ঠানের তথ্যগুলোকে বিশ্বাস করার জন্য আপনাকে কি কি বিবেচনা করবেন, শেষ। এটা হচ্ছে আমাদের যেরকম তো দেখেন 25% এমপ্লয়ি রিডানশন বলছে, তাহলে তো এইটা লেবার ল অনুযায়ী হচ্ছে কিনা এটাও তো ফলো করতে হবে। হ্যাঁ, আমি কিন্তু বলার সময় লেবার লর কথাও বলছি, তাই না?
জাস্ট আমি হয়তো ই করি না, বুঝতে পারছি clear। হ্যাঁ হ্যাঁ, মানে এই হচ্ছে বিষয়। এটা তো মনে হয় বলি না, আরেকটা প্রশ্নে লেবার ল এর কথা বলছিলাম, যদিও প্রশ্নে ছিল না। যেমন আপনি এর আগের প্রশ্নে লেবার ল এর কথা বলছি কিনা এটা মনে আছে কিনা আগে এটা বলেন। না, আমি হয়তো হয়তো মাত্র ই করি না। আচ্ছা যাই হোক, হ্যাঁ আমি আরেকটা প্রশ্নে বলছিলাম ওই যে আগে অ্যাড্রেস করার ক্ষেত্রে, ওই যে এখানে কোম্পানিজ অ্যাক্ট, এখানে বলা আছে বইয়ের মধ্যে কোম্পানিজ অ্যাক্ট, তারপরে ইন অ্যাকর্ডেন্স উইথ অডিট রেগুলেশন, ইন অ্যাকর্ডেন্স উইথ আইসা, এগুলা বলা ছিল। তো লেবার লর কথা আমি বলছিলাম, তো এখানে আপনি লেবার ল অনুসারে বলবেন, হ্যাঁ অফকোর্স, যে এটা অনুসারে বলছে কিনা যে হুট করে এরকম ছেড়ে দিবে। তারপরে ধরেন প্রভিশন, গ্র্যাচুইটি, প্রভিডেন্ট, এই সকল জিনিসগুলো চাইলে লিখতে পারেন। এত কিছু তো লেখার দরকার নাই, না, না, ডিপেন্ড বুঝতে করতেছে কিসের উপর, মার্কস ডিস্ট্রিবিউশনের উপর, যে এখানে কত মার্কস। ঠিক আছে, ঠিক আছে। ওকে, তাহলে শেষ আমাদের, এটা হচ্ছে এই চ্যাপ্টার গেলে। এবার আমরা পরের চ্যাপ্টারে চলে আসি। আজকে আর পড়াবেন? কি করতাম, পড়াইতাম ভাই, আপনারা কি বলেন, কন্টিনিউ করবো? একটা বেজে আমার গেছে। খারাপ লাগতেছে না, না, আপনারা ভালো বললে লাগছে, বাদ দিই। হ্যাঁ ভালো লাগছে, কিন্তু রাত্র বেশি হয়ে যেত, তো 12টা 40। ওকে ওকে, তাহলে একটু হাত তোলেন তো, কারা কারা মানে চান যে কন্টিনিউ হোক, একটু হাত তোলেন ভাই। একজন হাত তুলছে, একটা কাজ করি, আমি হাত নামাইলাম, এবার বলি যে কারা কারা চান যে কন্টিনিউ না হোক, তারা হাত তোলেন। না তাইলে বুঝবো যে মানুষ আছে নাকি নাই। তো কি 3 জন আছে আর বাকি কেউ নাই? 4 জন, আর বাকিরা কি চায়? 5 জন হাত তুলছে না হোক, আর 1 জন হাত তুলছে হোক, তাহলে কি 6 জন আছে? আচ্ছা আমরা কতজন আছি এবার, আমরা একটু হাত তুলি। আমরা এই মুহূর্তে কতজন আছি ভিতরে, একটু হাত তুলি। আচ্ছা এখানে কি আরিফ ভাই নাই, আনোয়ার কিনি কি জানো? আচ্ছা বুঝছি। তারপরে উম্মে, প্রমা, আপনারা কি নাই? প্রমা রয় মোস্ট প্রবলি, আচ্ছা যাই হোক। দেন হচ্ছে উম্মে, যিনি আছেন হাসনা, আপনি আছেন? বাকিরা আছেন নাকি? জি ভাই। না না না, আপনি তো আছেন বুঝছি। আচ্ছা ওকে, তাহলে যেহেতু বলতেছেন না হোক, অনেকেই চাইতেছে না, তাহলে আমরা আজকে না করে দিই। আপনাদের মধ্যে কেউ কি আমাদের সাথে থাকতে চাচ্ছেন যারা কিনা পেড মেম্বার না? আমরা চ্যাপ্টার 6 পর্যন্ত ফ্রিতে হচ্ছে এটা দিব, বা হয়তো চ্যাপ্টার 4 পর্যন্ত দিব, 6 পর্যন্ত দিব না, কোশ্চেন অ্যানালাইসিস। এর পরবর্তীতে হচ্ছে আমরা ক্লোজ, মানে এরপরে পুরোপুরি ভিতরেই পাবে আর বাইরে পাবে না। তো আমাদের অলরেডি পেড মেম্বারের সংখ্যা হচ্ছে মোস্ট প্রবাবলি 16 জন, তো 16 জন নাকি 17 জন এরকম কিছু একটা। তো এখনো যে সময় আছে, আপনারা চাইলে আসতে পারেন, যেহেতু প্রথম থেকে আবার একটা রিভিউ হচ্ছে। যারা আজকের ক্লাসে ছিলেন তারা যদি চান এখনো জয়েন করতে পারেন, কিছুই মিস যাবে না, এ হচ্ছে বিষয়। কিন্তু এরপরে আর লাভ হবে না যদি